ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব 9 নম্বর পেজ অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো। দেখো এই ডিস্ট্রিক্টের প্রশ্নগুলো তোমাদের কি দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, এফ একটা ফাংশন এ থেকে বিতে ডিফাইন করা রয়েছে এবং তার বিপরীত ফাংশন এফ ইনভার্স বি টু এ তার অস্তিত্ব রয়েছে, তাহলে এফ চিত্রণটি কেমন হবে আমাদের সেটা বলতে বলেছে। দেখো আমাদের সহজ নিয়ম জানা আছে যে এফ ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে না, এফ যদি একটা 1 1 on 2 অর্থাৎ বাইজেক্টিভ ফাংশন হয়, অর্থাৎ কোনো অপেক্ষক যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ইনভার্সের অস্তিত্ব থাকবে, বা ইনভার্সের অস্তিত্ব থাকলে তাহলে বাইজেক্টিভ হয়, যে এই জন্য আমরা কি বলতে পারি না, ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড দ্যাট, এই কথাটা বলতে পারি। অর্থাৎ কোনো ফাংশনের ইনভার্সের অস্তিত্ব থাকলে তাকে 1 1 on 2 এবং দুটো কথা একসাথে হোল্ড করতে হবে, অর্থাৎ এক এক পরিচিত্রণ দুই জিনিসটাই হতে হবে। তার মানে অপশন এ হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে ইনভার্সের অস্তিত্ব আমাদের তখনই থাকে যদি ফাংশনটা বাইজেক্টিভ হয়, ঠিক আছে। নেক্সট আমাদের দেওয়া রয়েছে কোসেক ইনভার্স অফ -√2 এর মুখ্য মান। প্রথম কথা দেখো, কোসেক ইনভার্স এক্স এর মুখ্য মানের রেঞ্জ কোথা থেকে কোথা পর্যন্ত থাকে না, -π/2 থেকে +π/2 ক্লোজড ইন্টারভ্যাল, সেখান থেকে 0 পয়েন্টটা বাদ যায়। এই জায়গায় হচ্ছে আমাদের কি কোসেক ইনভার্স এক্স এর আমাদের রেঞ্জ বা মুখ্য মানটা এখানে থাকে। তাহলে দেখো আমাদের যে ফাইনাল অ্যান্সার আসবে তাহলে নিশ্চয়ই -π/2 থেকে +π/2 এই রেঞ্জের মধ্যে থাকবে এবং অবশ্যই 0 হতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের কোসেক ইনভার্সের মুখ্য মানের রেঞ্জ হয়, এবার আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে কোসেক ইনভার্স ও -√2, দেখো কোসেক ইনভার্স কি করে না, ডাইরেক্ট মাইনাস কিন্তু বাইরে বের করে দেয়, সেই জন্য কি চলে আসছে না কোসেক ইনভার্স √2, তার মানে মাইনাস। এবার কোসেকের কত ভ্যালু √2 হয় না, আমরা জানি কোসেক 45 ডিগ্রি অর্থাৎ π/4 এর ভ্যালু √2 হয়, তাহলে হয়ে যাচ্ছে -ও π/4। এবং দেখো এই -π/4 ভ্যালুটা তার যে মুখ্য মানের রেঞ্জ, সেই মুখ্য মানের রেঞ্জের মধ্যেই অবস্থান করছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। এই জন্য তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্ত ইনভার্স ফাংশনের মুখ্য মানের রেঞ্জগুলো কিন্তু মনে রাখা, ঠিক আছে। তোমরা দেখবে এশিয়ানদের বইতে কিন্তু মুখ্য মানের রেঞ্জগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, বা তোমাদের যদি না থাকে তোমরা আমাকে টেলিগ্রামে জানাতে পারো, আমি তোমাদের ওখানে বিভিন্ন ইনভার্স ফাংশনের মুখ্য মানের রেঞ্জগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করতে হবে। দেখো আমি তোমাদের বারবার বলেছি যে যার সাপেক্ষে বের করতে হবে আমরা তাকে যদি ভি ধরি, আর যার ডেরিভেটিভ করতে হবে তাকে যদি ইউ ধরি, তাহলে আমাদের নির্ণয় করতে হয় কি না ডিইউ ডিভি বের করতে হয়, কারণ যার সাপেক্ষে হয় সেটা সবসময় নিচে থাকে। এবার যেহেতু ইউ ভি দুজনেই এক্স এর ফাংশন, অর্থাৎ এখানে এক্স প্যারামিটার হিসেবে কাজ করছে, তাহলে আমাদের ডিইউ ডিভি যখন বের করবো ইউ আর ভিকে আলাদা করে কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তারপর ডিভাইড করে দিতে হবে। এবার দেখো যদি ইউ সমান এক্স স্কোয়ার হয় তাহলে ডিইউ ডিএক্স কত হবে 2x, আর ভি সমান যদি লগ এক্স হয় তাহলে ডিভি ডিএক্স হয়ে যাবে 1/x। তাহলে আমরা ক্যালকুলেট করলে কত পাবো না 2x², যেটা তোমাদের অপশন এতে রয়েছে, ঠিক আছে। নেক্সট বলা আছে যদি ম্যাট্রিক্স এ একটি প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স উভয়ই হয়, তার মানে কোনো একটা ম্যাট্রিক্স অ্যাট এ টাইম একসাথে কি প্রতিসম বিপ্রতিসম দুটো জিনিসই হোল্ড করবে, কখন না যদি এ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এদের কোনোটি নয়। কোন অপশনটা হবে আমাদের বের করতে বলেছে। দেখো আমরা জানি কোনো ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হলে তার কি হয় না, তার ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স নিলে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে আসে। আবার বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে কি হয় না, তার ট্রান্সপোজ নিলে মাইনাস অফ সেই ম্যাট্রিক্স ঘুরে আসে। এবার আমাদের বলা আছে এ ম্যাট্রিক্স একই সাথে প্রতিসম এবং বিপ্রতিসম, তার মানে এই যে দুটো এ ট্রান্সপোজ এর ভ্যালু ইকুয়াল হবে, তার মানে আমরা বলতে পারি এ ইকুয়াল টু মাইনাস অফ এ। তার মানে এখান থেকে এটা যদি বাম দিকে নিয়ে আসি 2a ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তার মানে এ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে এখানে 0 বলতে কিন্তু ভ্যালু 0 নয়, এখানে 0 বলতে 0 ম্যাট্রিক্স, কারণ বাম দিকটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে তার সাথে ইকুয়াল কিন্তু একটা ম্যাট্রিক্সই হতে পারে। তার মানে এখানে কিন্তু ভ্যালুগতভাবে 0 নয়, এখানে ম্যাট্রিক্সগতভাবে 0 ম্যাট্রিক্স। তার মানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, যে একটা ম্যাট্রিক্স যদি 0 ম্যাট্রিক্স হয় বা শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে সি হয় না অ্যাট এ টাইম সে প্রতিসম এবং বিপ্রতিসম দুটো ম্যাট্রিক্স একই সাথে হতে পারে। আদারওয়াইজ কিন্তু প্রতিসম হলে বিপ্রতিসম হবে না, বা বিপ্রতিসম হলে প্রতিসম হবে না, ঠিক আছে। নেক্সট 5 বলা আছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ফাই এক্স ডিএক্স হলে আমাদের তাহলে কোনটা সত্য। দেখো তোমাদের এখানে একটু কনফিউশন হতে পারে, কারণ কিছুদিন আগে একটা পেজে আমাদের অঙ্ক ছিল যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন যদি ফাই এক্স ডিএক্স হয়, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি। তোমরা যদি খেয়াল করে দেখো এর উত্তরটা কিন্তু হয় এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স হতে হয়, তাহলে কিন্তু এই জিনিসটা হোল্ড করে। কিন্তু এখানকার প্রশ্ন হচ্ছে অপশন, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে অপশন ডি উত্তর, অর্থাৎ কোনোটিই নয়। কিন্তু অথচ এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স এই অপশনটা কিন্তু ছিল, তাহলে কেন হচ্ছে না। কারণ দেখো তোমাদের দুটো এক্সাম্পলের সাহায্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। কারণ যখন এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিয়ারলি বলতে পারি এই দুটো ইন্টিগ্রেশন ইকুয়াল হলে তাদের যে ইন্টিগ্র্যান্ড অর্থাৎ এফ এক্স আর ফাই এক্স তারা দুজন ইকুয়াল হয়।
কিন্তু যখন এটা ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে কি না, দুটোর ডেফিনেট ইন্টিগ্রালের যে ভ্যালু অর্থাৎ ফাইনাল ভ্যালু তারা ইকুয়াল হতেই পারে, কারণ আমরা কি জানি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর কোন ফাংশানে বসাচ্ছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাইনাল আউটপুট কি আসে, সেটা কিন্তু একাধিক ফাংশানে একই ভ্যালু কিন্তু আসতে পারে, ঠিক আছে। কিন্তু তার কারণে আমরা এটা বলতে পারবো না যে দুটো ফাংশন ভ্যালু পরস্পর ইকুয়াল হয়ে যাচ্ছে। সেটাই দেখো উদাহরণ সাহায্যে বলা আছে, যদি আমরা নেই ইন্টিগ্রেশন 0 to 1 x dx, তাহলে আমাদের x এর ইন্টিগ্রেশন x²/2, তাহলে এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসালে দেখো ভ্যালু আসছে হাফ। আবার যদি আমি শুধু হাফের ইন্টিগ্রেশন করি তাহলেও দেখো 0 to 1 করলে সেখানেও আমাদের কত ভ্যালু আসবে না হাফ। তার মানে এখান থেকে দেখো আমরা বলতে পারি ফাইনালি 0 to 1 x dx ইকুয়াল টু 0 to 1 হাফ dx, এটা কিন্তু বলতে পারি, কারণ হাফ ইকুয়াল টু হাফ এটা বলাই যায়। কিন্তু তার মানে আমরা এটা বলতে পারবো না যে এর ইন্টিগ্র্যান্ড এক্স আর এর ইন্টিগ্র্যান্ড হাফ পরস্পর সমান, তার মানে এক্স যে হাফের সাথে সমান হবে সেটা আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারবো না, তার মানে এক্স নট ইকুয়াল টু হাফ। আবার দ্বিতীয় অপশন আছে এফ এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এক্স মাইনাস হাফ ইকুয়াল টু কনস্ট্যান্ট তো বলতেই পারবো না, কারণ বাঁ দিকে ভেরিয়েবল রয়ে গেছে, তো সেটাও আমরা বলতে পারছি না। আবার তারপরেরটাও হবে না এফ এক্স প্লাস ফাইভ এক্স, তার মানে এক্স প্লাস হাফ এটা যে কনস্ট্যান্ট হবে তাও বলতে পারবো না, কারণ সেক্ষেত্রে ভেরিয়েবল থেকে যাচ্ছে। তাহলে দেখো অপশন এ বি সির কোনোটাই আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারছি না। কিন্তু যদি এটাই আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল হতো অথবা অনির্দিষ্ট সমাকলন হতো, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারতাম এফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স। কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল হওয়ার কারণে কি হয়েছে, ফাইনালি আমাদের এক্স এর ভ্যালু যখন পুট করছি তখন একাধিক ফাংশনের ফাইনাল আউটপুট সেম হতে পারে, কিন্তু তারা ফাংশনগুলোকে পরস্পর সমান হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তোমাদের এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ইনডিফিনিট ইন্টিগ্রাল হলে এখানেই বলা যেত এফ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স, কিন্তু ডেফিনিটের ক্ষেত্রে কোনো ক্লিয়ারলি কিছু বলা যাবে না, ঠিক আছে। নেক্সট দেওয়া আছে দেখো y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার অপেক্ষকের x ইকুয়াল টু 4a পরিবর্তনের হার আমরা কি দ্বারা ডিনোট করি না dy dx। তাহলে dy dx টা বের করা হলো 2 মাইনাস 2x কোন বিন্দুতে বলেছে না x ইকুয়াল টু 4 বিন্দুতে, তাহলে x এর জায়গায় x ইকুয়াল টু 4 যখন বসিয়ে দিচ্ছি -6 চলে আসছে অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট দেখো এ বি সি তিনটে ভেক্টর দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে যে তিনটি ভেক্টর শর্ত দেওয়া আছে একতলীয় হলে ল্যামডা এর মান। দেখো প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কোন জায়গাটায় ল্যামডা রয়েছে সেটাই কিন্তু ক্লিয়ারলি মেনশন নেই, কারণ কোনো ল্যামডা এর কিন্তু অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, অথবা আমাদের বের করতে বলেছে ল্যামডার মান। তাহলে এক্ষেত্রে তোমার মনে হতে পারে যে তাহলে 0 বসিয়ে দিন, 0 বসালে হয়ে যাবে, কিন্তু একেবারেই এভাবে করা যাবে না। কিন্তু এরা কোশ্চেনটা প্রিন্টিং ভুল হয়েছে, কারণ এবিসি তিনটা ভেক্টরের মধ্যে কোনো একটা জায়গায় কিন্তু ল্যামডা থাকতে হতো, এবারে কোথাও না কোথাও প্রিন্টিং মিস্টেক হয়েছে। কিন্তু শর্তটা কি, শর্তটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি না এবিসি তিনটা ভেক্টর যদি একতলীয় হয় তাহলে তাদের বক্সটা কি হবে না 0 হবে, বক্স এবিসিটা 0 হবে। বক্স এবিসি বলতে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমরা যেটা জানি, সেই স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হবে 0 হবে। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হওয়া মানে কি, তাদের যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেটর ভ্যালু সেই কোএফিসিয়েন্ট ডিটারমিনেটটাকে 0 করবে হবে। এবার যদি কোনো একটা জায়গায় ল্যামডা থাকে, এই পয়েন্টটা ল্যামডা হতে পারে, এরকম কোথাও ল্যামডা থাকতে পারে, সেটা যদি প্রশ্নটা সঠিকভাবে থাকে তাহলে সেক্ষেত্রে যেই জায়গায় ল্যামডা থাকুক না কেন তোমরা এই ডিটারমিনেটটাকে সলভ করবে, সলভ করার পর ল্যামডার যে মান হবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের ল্যামডার কোনো অস্তিত্ব নেই প্রশ্নটার মধ্যে, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারবো না যে ল্যামডার কোন মানটা হবে, এটা প্রশ্নটা ভুল রয়েছে। কিন্তু প্রসেসটা তোমাদের আমি বলে দিলাম যে যদি এভাবে থাকে তাহলে তার প্রসেস কি না বক্স এবিসি 0 করবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট যে ডিটারমিনেট আছে তাকে তোমরা 0 করবে, সেখান থেকে ল্যামডার যে ভ্যালু বাড়াবে সেটাই তোমাদের উত্তর হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে 1 1 2 এবং 3 -2 1 বিন্দুগামী সরলরেখা 3x + 2y + z = 6 সমতলকে যে বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো দুটো বিন্দু দেওয়া থাকলে সেই রিলেটেড আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। ফর্মুলা কি ছিল, x - x1 ডিভাইডেড বাই x2 - x1 সমান y - y1 ডিভাইডেড বাই y2 - y1 ইকুয়াল টু z - z1 ডিভাইডেড বাই z2 - z1, যেখানে x1 y1 z1 এগুলো কি না যে দুটো বিন্দু রয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরে নিয়েছি। তাহলে সেই অনুযায়ী দেখো তোমরা দুটো বিন্দুকে একটাকে x1 y1 z1 আর একটাকে x2 y2 z2 এটা ভাবলে, তারপর যে ফর্মুলাটা বললাম ওই ফর্মুলা অনুযায়ী বসালে এটা আমাদের ফর্মুলা চলে আসছে যে সরলরেখা সমীকরণ। এবার আমাদের বলছে কি না কোনো একটা সমতল যদি দেওয়া থাকে তাহলে তাকে একটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখো এই সরলরেখার উপর আমরা যে কোনো যদি বিন্দুর স্থানাঙ্ক ধরে ফেলতে পারি, সেটা কি ধরি না যে কোনো একটা প্যারামিটার ল্যামডার আকারে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরে নিতে পারি। তাহলে কি জানি যে ওই ল্যামডার যে কোনো মানের জন্য, অর্থাৎ ল্যামডার মান যত পরিবর্তন হতে থাকবে তত কি হবে ওই সরলরেখার উপর যে কোনো বিন্দুকে আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা আমাদের জানা রয়েছে, তার মানে নিশ্চয়ই এই ল্যামডা এর কোনো না কোনো মানের জন্য এই সরলরেখার উপর এই যে বিন্দুটা সমতলকে ছেদ করেছে সেই বিন্দুটাও পাবো। তার মানে আমাদের বের করতে হবে ল্যামডার এমন একটা মান যা ওই সমতলকে সিদ্ধ করে। তাহলে সেটাই দেখো বলা হয়েছে যে সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি ল্যামডা দ্বারা।
এবার কি না ধরে নিচ্ছি এটাই ওই সরলের সমতলের উপর যে ছেদবিন্দু সেই ছেদবিন্দু, তাহলে সমতলের সাথে ছেদবিন্দু হলে সমতলের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে দেখো আমরা সেই সমতলের সমীকরণকে যদি স্যাটিসফাই করাই তাহলে সেখান থেকে আমাদের ল্যামডার মান কত আসছে, ল্যামডা ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি। তার মানে সেই ল্যামডা ইকুয়াল টু 1 যদি আমরা এই ছেদবিন্দু যেখানে ল্যামডা রয়েছে সেখানে বসিয়ে দিই তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক কত পাচ্ছি, 3 - 2 1। ঠিক আছে, নেক্সট দেখো বলা রয়েছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা এবং প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমাদের দেওয়া রয়েছে, নির্ণয় করতে হবে প্রবাবিলিটি অফ বি, এটা বের করতে হবে। আমরা কি জানি দুটো ঘটনা যদি পরস্পর স্বাধীন হয় তাহলে তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি এবং তাদের পৃথক 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 প্রবাবিলিটির গুণফল এরা পরস্পর সমান হয়। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে এবং প্রবাবিলিটি অফ এও দেওয়া রয়েছে, তাহলে আমরা সেটা যদি ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে প্রবাবিলিটি অফ বি ক্যালকুলেট করলে ইজিলি বেরিয়ে আসবে, যেটা তোমাদের অপশন নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, নেক্সট তোমাদের এটাকে নিজেদের করতে বলেছি, কারণ এই কোশ্চেনটা তোমাদের আমি আগেও কিন্তু একটা পেজে ছিল সেখানে আমি আলোচনা করেছি এবং তোমাদের আমি এখানের জন্য ফর্মুলাটা তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ফর্মুলা অনুযায়ী নিজেরাই ট্রাই করে বলো যে এর উত্তরটা কী হচ্ছে। ফর্মুলা কি না, আমরা জানা আছে যে ভ্যারিয়েন্সের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে আর তার সাথে ভ্যারিয়েবল থাকে তাহলে কী হয় না, সেই কনস্ট্যান্ট বাইরে যখন আসে সেটা স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু শুধু যদি কনস্ট্যান্ট থাকতো ভ্যারিয়েন্স অফ এ তাহলে কিন্তু সেই ভ্যালুটা 0 হতো। এটুকু তোমাদের জানা আছে। ভ্যারিয়েন্সে তোমাদের বারবার বলেছি ভ্যারিয়েন্সের যে 3 থেকে 4টা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং তার কীভাবে প্রুফ হয় সেই প্রুফটাও কিন্তু করে রাখতে হবে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নে কিন্তু অনেক সময় তার প্রুফগুলো কিন্তু আমাদের চলে আসে। ঠিক আছে, এবার তোমরা নিজেরাই ট্রাই করো যে এখানে এর বদলে 4 আছে তাহলে সেটাও হলে ফর্মুলাতে বসালে কি উত্তর আসছে। ঠিক আছে, নেক্সট দেখো দেওয়া রয়েছে আর একটা রিলেশন বলা আছে সেই সমস্ত এক্স ওয়াইয়ের কালেকশন যেখানে এক্সটা পূর্ণ সংখ্যা এবং মডিউলাস অফ এক্স লেস দেন 3, অর্থাৎ এক্সের পরম মান 3-এর থেকে ছোট। তাহলে দেখো এক্স যদি এই দুটো শর্ত সিদ্ধ করে যে পূর্ণ সংখ্যা হতে হবে এবং তার মডিউলাসের মান 3-এর থেকে ছোট হতে হবে, তাহলে দেখো এক্সের ভ্যালু পসিবল ভ্যালু কী কী হতে পারে না 2 1 0 -1 -2 এই 5টাই কিন্তু পসিবল ভ্যালু হতে পারে, এছাড়া কিন্তু আর কোনো সম্ভব নয়। পূর্ণ সংখ্যা হতে হবে প্লাস তার মডিউলাসের ভ্যালু 3-এর থেকে ছোট হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি পূর্ণ সংখ্যা না বলতো তাহলে কিন্তু অসংখ্য এক্সের ভ্যালু পেতাম যারা কি করে না এই শর্ত সিদ্ধ করে, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা তাই কিন্তু আমরা লিমিটেড পয়েন্ট 5টাই পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো ওয়াই কি শর্ত বলেছে না ওয়াই ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস 3 হয়। তার মানে এই শর্ত মেনে চললে যে এক্সের যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালু অনুযায়ী ওয়াইয়ের ভ্যালু কী হয় সেগুলো আমাদের বের করতে হবে। দেখো সেটাই তোমাদের আমি লিস্ট করে বের করে দিচ্ছি, যখন এক্সের ভ্যালু ডিফারেন্ট হচ্ছে সেই অনুযায়ী ওয়াইয়ের ভ্যালু। তার মানে আমাদের আর যে রিলেশনটা বলা আছে সেই রিলেশনের মধ্যে কি থাকবে না এক্স কমা ওয়াই সেই অর্ডার পেয়ারটা থাকবে বলেই দেওয়া রয়েছে। তাহলে এক্সের ভ্যালু কমা ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু কমা ওয়াইয়ের ভ্যালু, এইভাবে কিন্তু 5টা অর্ডার পেয়ার থাকছে। আর আমাদের কি বের করতে হবে ফাইনালি পাল্লা। পাল্লা মানে কি জানি না সেই সমস্ত এক্স ওয়াই যত যত ধরনের অর্ডার পেয়ার রয়েছে তার মধ্যে সেই ওয়াইগুলোর কালেকশন। ঠিক আছে, তাকে আমরা পাল্লা বলি, অর্থাৎ কোনো অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলোর কালেকশনকে আমরা পাল্লা বলছি এবং ফার্স্ট এলিমেন্টগুলোর কালেকশনকে আমরা ক্ষেত্র বলছি বাট আমাদের ডোমেন বলছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে সেকেন্ড এলিমেন্টগুলো কী আছে 5 4 3 2 এবং 1, অথবা তোমরা ভাবতে পারো এই যে আমরা ওয়াইয়ের ভ্যালুগুলো পেয়েছি সেই ওয়াইয়ের ভ্যালুগুলোই আমাদের পাল্লা হিসাবে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তাহলে পাল্লাতে কি আসছে 1 থেকে 5 পর্যন্ত এলিমেন্টগুলো চলে আসছে। নেক্সট দেখো এই অঙ্কটা তোমাদের এসএনদের বইতে রয়েছে পেজ নাম্বার 93 উদাহরণ নাম্বার 6-2, অর্থাৎ দুটো কোণ বলে দেওয়া আছে, তৃতীয় কোণটার মান বের করতে হবে। আমরা কি জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ফর্মুলা কাজে লাগিয়ে দুটো কোণ দেওয়া থাকলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করে দিলেই এই মানটা পেয়ে যাবো। এইটাই দেখবে তোমাদের ওখানেও সেভাবে সলভ করা আছে, শুধু আমাদের ফর্মুলা লাগাতে হবে কি যেহেতু ট্যাবুলার ভ্যালু নয় সেহেতু আমাদের ইনভার্স ফাংশনের কনসেপ্ট কাজে লাগিয়ে কিন্তু বাকি যে কোণটা সেটা বের করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কটাও তোমাদের এসএনডিতে রয়েছে পেজ নাম্বার 163 উদাহরণ 1-7, তোমরা ওখানে গেলে কিন্তু দেখতে পাবে, খুবই সহজ প্রমাণ। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলা রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারে দেওয়া রয়েছে, আমাদের প্রমাণ করতে হবে একটি লম্ব ম্যাট্রিক্স। দেখো তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স দেখাতে গেলে কি প্রমাণ করতে হয় এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কখনোই কিন্তু এটা নয় যে এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু একেবারেই নয়। আমাদের দেখাতে হয় এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সেটা লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করছি এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করছি, তাহলে এ ম্যাট্রিক্স যা ছিল তাই। এবার এ ট্রান্সপোজ যখন করবো, ট্রান্সপোজ নিলে কিন্তু বাইরের যে কনস্ট্যান্ট সেটা কিন্তু উল্টে গিয়ে 2 হয়ে যায় না, বা √2টা 1/√2টা √2 হয়ে যাবে না। ঠিক আছে, ট্রান্সপোজ করলে কি হবে শুধুমাত্র ভেতরে যে ম্যাট্রিক্স যে পার্টটা রয়েছে তার রো কলামগুলো ইন্টারচেঞ্জ হবে, আবার এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট একসাথে গুণ হয়ে কত হয়ে যাবে 1/2 চলে আসবে এবং এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করে লেখা হয়েছে। এবার জানি কি ম্যাট্রিক্সের কোনো এলিমেন্টকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার সমস্ত এলিমেন্টগুলো 2 দ্বারা ভাগ হয়ে যায়, তার সমস্ত এলিমেন্টকে যখন 2 দ্বারা ভাগ করছি সেটা কি আসছে না একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সও অর্ডার 2 আকারে চলে আসছে। তার মানে আমরা প্রমাণ করতে পারছি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারবো এ একটা
লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা বার আরও থাকতে পারে যে যদি প্রমাণ করতে বলে এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তাহলে তোমাদের কি দেখাতে হবে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু +1, আর এ যদি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু -1। এই পার্টটা কিন্তু অ্যাডিশনাল তোমাদের চাইতে পারে, যেহেতু 2 নম্বরের অঙ্ক আছে হয়তো চাইনি, হয়তো যদি এটা 4 নম্বরের অঙ্ক দেয় তখন একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে দেবে। প্রথম পার্টে থাকতে পারে লম্ব ম্যাট্রিক্স দেখাও, এবং দ্বিতীয় পার্টে থাকতে পারে সেটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাও। তাহলে যখন ডিটারমিনেন্টের ভ্যালু +1 হয়ে যাবে তখন হয়ে যাবে এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর -1 হলে এটা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু লম্ব ম্যাট্রিক্সের পার্টেই রয়েছে, তোমরা একটু খেয়াল রাখবে, যদি থাকে তাহলে সেটা কিন্তু করতে হবে। নেক্সট দেখো, একটা লিমিটের ভ্যালু আমাদের বের করতে বলেছে। প্রথম কাজ কি হবে না, উপরে যে রুট ওভার পার্ট রয়েছে তার করণী দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া হলো, √(x + 1 ডিভাইডেড বাই, আর উপর দিকেও গুণ করা হলো √(x + 1 + 1)। এবার দেখো উপরে যে পার্টটা রয়েছে সেই পার্টটা a² - b² ফর্মুলা চলে আসছে, a + b × a - b। তাহলে উপরটা যখন আমরা a² - b² করছি রুট উঠে যাচ্ছে, তাহলে মানে আসছে কত, x +1 - 1, এই +1 - 1 ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী পড়ে থাকছে না, শুধুমাত্র x পড়ে থাকছে উপরের পার্টটাতে, ঠিক আছে। দেখো সেই জিনিসটা তোমাদের এখানে লেখা হয়েছে, শুধু x পড়ে থাকছে। এবং এই যে প্রথম পার্টটা রয়েছে যেটা আমরা করণীয় নিরসন করতে গিয়ে নিচে গুণ করতে হয়েছে, সেই পার্টটা দেখো আমরা ডাইরেক্ট লিমিটিং ভ্যালু বসাতে পারবো এক্সটেন্ডিং টু 0, কারণ ডাইরেক্ট এক্সটেন্ডিং টু 0 বসালে সেখানে কোনো আনডিফাইন আসছে না, তাহলে এখানে কোনো ফর্মুলার প্রয়োজন নেই। ডাইরেক্ট এক্সটেন্ডিং টু 0 বসালে √(0 + 1 মানে 1 + 1 মানে 2, তার মানে ডাইরেক্ট হাফ চলে আসছে। কিন্তু সেকেন্ড পার্টটাতে কি হচ্ছে না, সেকেন্ড পার্টে দেখো উপরে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর উপরে x থেকে যাচ্ছে, এবার সেই xকে যদি আমরা log(1 + x) এর নিচে নিয়ে আসি তাহলে কি চলে আসবে, আমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা চলে আসবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 log(1 + x/x)। এর ভ্যালু কত হয় না, আমরা জানি 1 হয়, তার মানে বাইরে তো 1/2 ছিল, তাহলে 1/2 × 1 আমাদের চলে আসছে হাফ, ঠিক আছে। নেক্সট অঙ্কটাও তোমাদের এসএন দে, পেজ নাম্বার 314, সাথে উদাহরণ 7-এর 1-এ রয়েছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের এর আগের যে পেজ আমরা আলোচনা করেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু ছিল। এই অঙ্কটা কিন্তু আবার কমন এসছে, ঠিক আছে। তোমরা ওখানে নিশ্চয়ই যারা যারা দেখে রেখেছো তারা কিন্তু এখানে না দেখে নিজেরা ট্রাই করো সেটা করতে পারছো কিনা, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যে তোমরা প্র্যাকটিসটাও ঠিকভাবে হয়েছে কিনা, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করো। নেক্সট যে অঙ্কটা রয়েছে dx/√(x - 1) এর মান আমাদের বের করতে হবে। দেখো এখানে আমাদের প্রথম কাজ কি হবে না, রুটের ভেতর যে পার্টটা রয়েছে তাকে আমরা z² ধরে নিচ্ছি। কি সুবিধা তাহলে না, রুটের ভেতর পার্টটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে ধরতে পারি তাহলে রুটটা কিন্তু উঠে যাবে। আবার যখনই আমরা x = z² ধরছি তাহলে dx এর ভ্যালু কত হচ্ছে না 2z dz হয়ে যাচ্ছে। তাহলে দেখো উপরে dx এর পরিবর্তে আমরা বসিয়ে দিয়েছি 2z dz, এবং নিচে √x এর পরিবর্তে হয়ে যাচ্ছে তাহলে z, কারণ x যদি z² হয় √z² মানে কি z চলে আসবে, আর -1 যেমন ছিল থাকছে। এইবার কি যখন এটার ইন্টিগ্রেশন করতে হচ্ছে নিচেরটার আকারে আগে উপরটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয়েছে, সেই জন্য কি না আগে একটা -1 দিতে হয়েছে। এবার যখনই -1 দিচ্ছি নিচের সাথে তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ভ্যালুটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার কি করা হয়েছে না আবার একটা আমাদের +1 দিতে হয়েছে। এবার দেখো আমরা কি করা হয়েছে না স্প্লিট করা হয়েছে, প্রথম পার্টটা যখন স্প্লিট হবে z-1 কেটে গিয়ে শুধু ডিজিট পড়ে থাকবে, এবং তারপরে পার্টে 1/z-1 পড়ে থাকবে। আর যেহেতু 2টা বাইরে ছিল সেই 2টা দুটো ইন্টিগ্রেশনেই চলে আসবে। এবার দেখো ডিজিটের ইন্টিগ্রেশন z হয়, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল 2z, আর 1/z-1 আমরা জানি কি না ডিজেডের ডেরিভেটিভ যা হয় আর d(z-1) তার ডেরিভেটিভও তা হয়। তার মানে আমরা এটাকে বলতে পারি dx/x ফর্ম। তাহলে dx/x ফর্ম হলে কি হয় log mod x হয়ে যায়, তাহলে এটাই হয়ে যাবে log mod z-1। তাহলে সেটা যদি হয়ে যায় এবার আমাদের কাজ কি জেড এর ভ্যালু বসা, না আমরা ধরেছিলাম x = z², তাহলে z = কত হবে, z = √x বলতে পারবো। তাহলে যেখানে যেখানে z রয়েছে সেখানে আমরা √x বসিয়ে দিলাম, আর সিটা যে সমাকলন ধ্রুবক এটা ইন্টিগ্রেশন করলে চলে আসে সমাকলনের ক্ষেত্রে, তাহলে সেটা আমরা লিখে দিলেই কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট একটা অবকল সমীকরণ দেওয়া রয়েছে, সেই অবকল সমীকরণে ক্রমমাত্রা নির্ণয় করতে হবে। দেখো এটা যদি তোমাদের এমসিকিউ থাকতো তাহলে আমি কিন্তু ডাইরেক্ট বলে দিতাম ক্রমমাত্রা কত হয়, এত কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু 2 নম্বর রয়েছে সেহেতু তোমাদের বলবো যে যদি কোথাও রুট থাকে বা সার্জ থাকে, সার্জ বলতেই রুট বোঝায়, তাহলে সেই সার্জটা কিন্তু তুলতে হবে। যেহেতু এখানে একটা কিউব রুট রয়েছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এই কিউব রুটটাকে তোলা। কিউব রুটকে তোলা মানে কি করতে হবে না, যেহেতু ঘন মূল হয়ে আছে তাহলে আমাদের দুদিককে ঘন করতে হবে, তবেই এই কিউবটা উঠে যাবে কিউব রুটটা। তাহলে সেই জন্য কী করা হয়েছে, দুদিকে প্রথম ঘন বলতে কিউব করা রয়েছে। তাহলে যখনই ডান দিকটা কিউব করছি তখনই কিউব রুটটা উঠে যাচ্ছে, তার নর্মাল টার্ম পড়ে থাকছে, এবং বাঁ দিকের ক্ষেত্রে a + b হোল কিউব এই আকারে চলে আসে, যেখানে a বলতে কাজ করছে d3y dx3 হোল স্কোয়ার, আর b বলতে কাজ করছে y। এবার বাঁ দিকটা যখন a + b হোল কিউবটা আমরা বসাবো তাহলে কি হবে, a³ + 3a² b + 3ab² + b³ এই ফর্মে চলে এলো, এবং ডান দিকটা যেমন আছে তেমন থাকছে। এইবার দেখো এই যে লাইনটা চলে আসছে এই লাইনে কিন্তু কোথাও আর সার্জ থাকছে না বা কোনো
ডিওয়াই ডিএক্স বা ডি2y dx2 বা d3y dx3 কারো পাওয়ারে কিন্তু আমাদের ভগ্নাংশ বা মূলদ সংখ্যা থাকছে না। তাহলে এখন আমরা কি ক্লিয়ারলি কি বলতে পারবো না, এখান থেকে ডাইরেক্ট আমরা কি ক্রম ও মাত্রা কিন্তু নির্ণয় করতে পারবো। ক্রম কত হবে না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যত আছে, দেখো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত করা হয়েছে না 3বার ডেরিভেটিভ করা হয়েছে। অনেকগুলো টার্ম রয়েছে, কিন্তু আমাদের এদের মধ্যে কোন টার্মটা থেকে আমাদের মাত্রাটা বেরোবে সেটা আমি তোমাদের বলছি, কিন্তু তার আগে আমাদের দেখতে পাই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে। এখানে ডেরিভেটিভ দুটো জায়গায় রয়েছে, একটা ডিওয়াই ডিএক্স আর একটা d3y dx3। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা না d3y dx3। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারবো ক্রমটা হয়ে যাচ্ছে আমাদের 3। এবার প্রশ্ন হচ্ছে মাত্রা কত হবে না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারের মধ্যে যেটা হাইয়েস্ট হবে। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে 3টে জায়গায় রয়েছে, এই টার্মে রয়েছে, এই টার্মে রয়েছে, এখানে যেখানে পাওয়ার কত আছে, একটা জায়গায় 2 রয়েছে, একটা জায়গায় 4 রয়েছে, একটা জায়গায় 6। তাহলে আমাদের মাত্রার ফর্মুলা কি না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের সর্বোচ্চ পাওয়ার কোথায় রয়েছে না 6 রয়েছে, সেই জন্য মাত্রা হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, নেক্সট আমাদের প্রমাণ করতে হবে f(x = x - 1 * e⁻x + 1 অপেক্ষক x এর সমস্ত ধনাত্মক মানের জন্য ধনাত্মক। অর্থাৎ f(x) এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। সে আমরা x এর ভ্যালু যে কোনো ধনাত্মক ভ্যালু, নেগেটিভ ভ্যালু নিলে হবে না। বলাই রয়েছে যে x এর যত ধনাত্মক ভ্যালু নেব তার জন্য ফাংশনাল ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, সেটাও ধনাত্মক হবে। সেটা আমাদের প্রুভ করতে হবে। দেখো এর জন্য আমাদের প্রথম প্রয়োজন যে ফাংশনটা বর্ধিষ্ণু কিনা সেই জিনিসটা চেক করা। তার জন্য কি করা হয়েছে, ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করা হয়েছে। এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালু দেখো চলে আসছে x(e⁻x)। এবার আমরা কি জানি e⁻x এর ভ্যালু সবসময় গ্রেটার দেন 0, কারণ এর ভ্যালু নিজেই রয়েছে 2 থেকে 3-এর মধ্যে। তাহলে একটা 2 থেকে 3-এর মধ্যে ভ্যালুর পাওয়ারে আমরা যাই দেই না কেন, পজিটিভ নেগেটিভ যাই দেই না কেন, সেই ভ্যালুটা অলওয়েজ পজিটিভই থাকবে। সেই জন্য বলা হয়েছে যে e⁻x অলওয়েজ গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য সেই এক্সটা পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো যায় আসে না। কিন্তু তার সাথে যে পার্টটা রয়েছে, এই যে এক্স পার্টটা রয়েছে, সেই এক্স পার্টটা গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক হলে f'(x) গ্রেটার দেন 0 হবে, আর ওই পার্টটা ঋণাত্মক হলে f'(x)ও ঋণাত্মক হবে। সেই জন্য বলা হয়েছে দেখো যে অতএব f'(x) গ্রেটার দেন 0 হবে যখন x গ্রেটার দেন 0, কারণ কার উপর নির্ভর করছে, এই যে প্রথম পার্টটা রয়েছে x * e⁻x, ওই x এর উপর নির্ভর করছে, কিন্তু e⁻x এর কিন্তু উপর নির্ভর করছে না যে f'(x) গ্রেটার দেন 0 হবে নাকি লেস দেন 0 হবে। সেটাই বলা হয়েছে যে f'(x) গ্রেটার দেন 0 হবে যখন x-টাও গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ f(x) একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে কখন না, যখন x গ্রেটার দেন 0, অর্থাৎ সমস্ত x এর ধনাত্মক মানের জন্য। এবার কি না, একটা ফাংশন বর্ধিষ্ণু হলে তার কন্ডিশন কি জানা আছে, x এর মান বাড়ার সাথে সাথে ওই ফাংশনাল ভ্যালুও বাড়তে থাকে। অর্থাৎ x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে f(x1) এর থেকেও f(x2) বড় হবে। যদি ফাংশনটা বর্ধিষ্ণু হয় তাহলে এই শর্ত মেনে চলে, আর ক্ষয়িষ্ণু হলে ঠিক উল্টোটা হবে, x1 থেকে x2 যদি বড় হয় f(x1) এর থেকে f(x2)টা ছোট হয়ে যাবে, এটা ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে হয়। কিন্তু যেহেতু বর্ধিষ্ণু বলা আছে, x এর মান বাড়ার সাথে সাথে ফাংশনাল ভ্যালুও বৃদ্ধি পাবে। তাহলে আমাদের শর্ত পাচ্ছি x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান 0 থেকে যদি বড় হয় তাহলে আমাদের বর্ধিষ্ণু ফাংশনের কন্ডিশন কি, f(x)টাও গ্রেটার দেন f0 হবে। অর্থাৎ এখানে x1 x2 বলতে একটা x আর একটা 0 কাজ করছে, তার মানে এই জিনিসটা আমরা বলতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে f0 কত না, ফাংশনাল ভ্যালুতে আমরা x এর জায়গায় 0 বসালে সেই ভ্যালুটা কত আসছে না 0 চলে আসছে। তাহলে f0 যদি 0 হয় তার মানে আমাদের কি দেখেছিলাম না f(x) গ্রেটার দেন f0, তার মানে বলতে পারবো f(x) গ্রেটার দেন 0। তার মানে যখন x-টা গ্রেটার দেন 0 তখন f(x) গ্রেটার দেন f0, তার মানেই হচ্ছে f(x)টা গ্রেটার দেন 0, অর্থাৎ x এর সমস্ত ধনাত্মক মানের জন্য f(x) যে মানটা, সেই মানটাও যে ধনাত্মক হবে, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারছি। ঠিক আছে, নেক্সট দেখো দেখাতে বলেছে যে x + 1/x অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতম। দেখো প্রথম এর জন্য কি করতে হবে না, অপেক্ষকটার চরম মান এবং অবম মান দুটোই আমাদের বের করতে হবে এবং তারপর দেখাতে হবে যে চরম মানটা পাচ্ছে সেটা অবম মানের থেকে ছোট হচ্ছে। দেখো তার জন্য চরম বা অবমানের জন্য আমাদের কি করতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হবে এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে গ্রেটার দেন 0 দেখাতে হবে অবমানের জন্য এবং লেস দেন 0 দেখাতে হবে চরম মানের জন্য। এই ছিল আমাদের নিয়ম। তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কনজিকিউটিভলি 2 টাইমস, দুবার পরপর ডেরিভেটিভ করেছি, সেই জন্য ওটা একবারে লিখে দিয়েছি কনজিকিউটিভলি 2 টাইমস। তাহলে কি পাচ্ছি না f'(x) = x এর ডেরিভেটিভ 1 এবং 1/x এর ডেরিভেটিভ -1/x²। আবার ডবল ড্যাশ যখন করবো তখন 1 এর ডেরিভেটিভ 0 এবং -1/x² এর ডেরিভেটিভ 2/x³ চলে আসছে। এই ডেরিভেটিভগুলো তোমরা পারবে, একদম সহজ ডেরিভেটিভ রয়েছে। নেক্সট আমরা কি জানি না f(x) এর চরম বা অবম মানের জন্য f'(x) কি হয় না 0 হয়। তাহলে f'(x) কে যখন আমরা 0 করছি x এর কি ভ্যালু পাচ্ছি +-1 দুটো ভ্যালু পাচ্ছি।
তাহলে এখন আমাদের কাজ কি হবে না ডবল অর্ডার ডেরিভেটিভের ভ্যালু চেক করতে হবে, একবার +1 জন্য একবার -1 জন্য। তাহলে আমরা এফ ডবল ড্যাশ যখন +1 জন্য চেক করছি তাহলে ভ্যালু কত আসছে না 2 > 0। তাহলে আমরা কি বলেছিলাম না ডবল অর্ডার ডেরিভেটিভ যদি >0 হয় তাহলে সেটা কি বিন্দু হবে, অবম বিন্দু হবে। তার মানে x = 1 হয়ে যাচ্ছে অবম বিন্দু, এবং অবম মান কত হবে না f(1) অর্থাৎ ফাংশনাল ভ্যালু অ্যাট x = 1, অর্থাৎ x এর জায়গায় 1 বসালে আসছে 2। আবার এটা হচ্ছে তাহলে অবম মান। আবার যখন আমরা x = -1 বসাচ্ছি তখন f ডবল ড্যাশ -1 কত আসছে না -2। তার মানে x = -1 হয়ে যাবে চরম বিন্দু, কারণ <0 হলে আমরা জানি ডবল অর্ডার ডেরিভেটিভ সেটা চরম বিন্দু হয়। তার মানে আমরা চরম মান কত পাবো না f(-1) সেটা হচ্ছে -2। দেখো আমরা ক্লিয়ারলি জানি 2 > -2, অর্থাৎ অবম মানটা অলওয়েজ কি হয়ে যাচ্ছে চরম মানের থেকে বড় হয়ে যাচ্ছে, বা চরম মানটা অবম মানের থেকে ছোট হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, নেক্সট বলা আছে একটি সরলরেখা 3টি অক্ষের সাথে সমান কোণে নত। কি না আমাদের তাহলে তার দিক কোসাইন বের করতে হবে। তাহলে ধরে নিলাম যে সরলরেখাটা 3টি অক্ষের সাথে যথাক্রমে আলফা কোণে নত, প্রত্যেকের সাথে আলফা কোণে নত। তাহলে তার দিক কোসাইন কি হবে না আমরা জানি আলফা বিটা গামা কোণে নত হলে দিক কোসাইন হয় cos আলফা cos বিটা cos গামা। এখানে আলফাও যা বিটাও তা আর গামাও তা, তাই প্রত্যেকটাকে আলফা ধরা হয়েছে। তাহলে এটা আমাদের দিক কোসাইন হয়ে যাচ্ছে। এবার আমরা আরও জানি যে দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি সর্বদা কত হয় না 1 হয়। তার মানে সেখান থেকে বলতে পারবো 3 cos স্কয়ার আলফা = 1, cos স্কয়ার আলফা = 1/3 আর cos আলফা = +-1/3। তার মানে আমাদের দিক কোসাইন যেগুলোকে cos আলফা cos আলফা cos আলফা ধরেছিলাম সেগুলো কি হতে পারে, হয় +1/√3 +1/√3 +1/√3, অথবা -1/√3 -1/√3 বা -1/√3। এই দুটো জিনিস কিন্তু পসিবল আমাদের হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো দুটো সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, আমাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন না দুটো সরলরেখার দিক অনুপাত প্রয়োজন, a1 b1 c1। এটা যদি প্রথম সরলরেখার দিক অনুপাত এবং দ্বিতীয়টির a2 b2 c2 যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণের সূত্র কি না আমরা জানি মধ্যবর্তী কোণ cos θ = a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই √a1 স্কয়ার b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইন্টু √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এই ফর্মুলা আমাদের জানা আছে। এইবার দেখো দুটো সরলরেখার মধ্যে প্রথম সরলরেখাটা অলরেডি প্রতিসম আকারে আছে, তাই সেজন্য আমরা কি বলতে পারি তার নিচে যেটা রয়েছে 1 0 0 সেটাই তার দিক অনুপাত। কিন্তু দ্বিতীয় সরলরেখাটা প্রতিসম আকারে নেই, সেই জন্য কি করা হলো দ্বিতীয় সরলরেখাটির প্রতিসম আকার আগে বের করা হলো। তোমাদের প্রতিসম আকার সম্পর্কে আমি আগে বলেছি কি না x - x1/a = y - y1/b = z - z1/c। এই আকারটাকে বলা হয় প্রতিসম আকার, অর্থাৎ যেখানে xy z প্রত্যেকের সহগ কি থাকবে 1 থাকবে, এই জায়গাটা প্রত্যেকের 1 থাকতে হবে। ঠিক আছে, তবেই তাকে আমরা প্রতিসম আকার বলবো। তাহলে যখন আমরা প্রতিসম আকারে প্রকাশ করা হলো সেক্ষেত্রে আমাদের কি দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে দিক অনুপাত কত আসছে হাফ -হাফ এবং 1/√2। তাহলে এক্ষেত্রে আমাদের দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে ফর্মুলা কি না cos আলফা = তোমাদের বলে দিয়েছি, এখানে থিটা ধরলে থিটা আর এখানে আলফা ধরলে আলফা। তাহলে সেই অনুযায়ী দেখো a1 a2 b1 b2 c1 c2 বসানোর পর তাদের স্কোয়ার রুট দিয়ে যখন ভাগ করছি তাহলে ভ্যালু কত আসছে, ভ্যালু আমাদের হাফ আসছে। হাফ মানে আমরা কত জানি না cos 60 ডিগ্রি। তার মানে আমাদের আলফার ভ্যালু বা থিটার ভ্যালু যাই বলো না কেন সেটা কিন্তু 60 ডিগ্রি বা π/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো প্রবাবিলিটির ক্ষেত্রে দেওয়া রয়েছে প্রবাবিলিটি অফ a/b দেওয়া আছে 0.8, b/a 0.6 এবং a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্টের প্রবাবিলিটি দেওয়া আছে 0.7। দেখো এটার ক্ষেত্রে ডি মর্গান লাগালে কি হবে না প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা হোল কমপ্লিমেন্টের প্রবাবিলিটি যখন জানি 0.7, তার মানে নর্মাল প্রবাবিলিটি কত হবে 1 মাইনাস এই প্রবাবিলিটি, তার মানে হয়ে যাচ্ছে 0.3। এবার দুটো স্ল্যাশের ক্ষেত্রে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি এবং ফর্মুলার ক্ষেত্রে উপরের ভ্যালুটা কি ইন্টারসেকশন পার্টের ভ্যালু আমাদের প্রয়োজন। দেখো সেই ইন্টারসেকশন পার্টের ভ্যালু আমরা বের করেছি 0.3, তাহলে সেখান থেকে আমাদের পিএ আর পিবি এই দুটো ভ্যালু কিন্তু ওখানে বসালেই চলে আসছে। নেক্সট আমাদের যেটা প্রয়োজন প্রবাবিলিটি অফ a/b কমপ্লিমেন্ট, তার মানে কি প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ b কমপ্লিমেন্ট। ফর্মুলা কি ছিল উপর নিচে যেটা থাকে তার ইন্টারসেকশনটা উপরে হয় এবং নিচে যেটা থাকে তার প্রবাবিলিটি দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো এর প্রবাবিলিটির ফর্মুলা কি না প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি অফ a মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, অর্থাৎ যার মাথায় কমপ্লিমেন্ট থাকে না সেটা থেকে দুজনের ইন্টারসেকশনটা বাদ যায়। তেমনি এটা যদি তোমাদের থাকতো a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b, তাহলে এর ফর্মুলা কি হতো না যার মাথায় থাকে না তার মানে প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, দুজনের ইন্টারসেকশনটা কিন্তু বাদ যেত। এই ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কিন্তু সব ক্ষেত্রে ডিডিউস করা সম্ভব নয়, তাই ফর্মুলাগুলো মনে রাখলে তোমাদের কিন্তু এই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সুবিধা হবে। এরপর দেখো আমাদের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেই ভ্যালুগুলো কিন্তু এখানে
পুট করা রয়েছে, বা যেগুলো আমরা বের করলাম সেই ভ্যালুগুলো এখানে ক্লিয়ারলি পুট করা হয়েছে। তারপর দেখো সিম্পল আর ক্যালকুলেশন, এটা তোমরা নিজেরা পারবে। ক্যালকুলেশন করলে কত আসছে 8/25। এবারে যেহেতু এটা এমসিকিউ নয় তাই তোমরা 8/25ও রাখতে পারো, কিংবা যেহেতু তোমাদের অ্যান্সার দশমিকে আছে তোমরা কিন্তু দশমিকেও অ্যান্সার 0.32 সেটাও বের করে দিতে পারো। যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড রয়েছে, অতএব তোমরা ক্যালকুলেটরে ফেললেই কিন্তু সহজে ভাগ করে তোমরা উত্তরটা বের করতে পারবে। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে একটি দ্বিপদ বিভাজনে দুটি প্যারামিটার এন আর পি হলে, এই পিটা ছোট পি হবে, স্মল পি হবে। তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে ভেদমান লেস অর ইকুয়াল টু n/4। দেখো আমরা জানি দ্বিপদ বিভাজনে দুটি প্যারামিটার যদি এন আর পি হয় তাহলে ভেদমান কি হয়, না ভেদমান হয় এনপি কিউ। যেখানে এই কিউটা কি, না পি প্লাস কিউ এর সমষ্টিটা 1, অর্থাৎ ব্যর্থতা বা অসাফল্যের সম্ভাবনা আমাদের ডিনোট করা হয় কিউ দ্বারা। এবার আমরা কি জানি, না যেহেতু পি প্লাস কিউ ইকুয়াল টু 1, আমাদের যে কোনো একটাকে চেঞ্জ করতে হয়, পিকে চেঞ্জ করে কিউ এর আকারে বা কিউকে চেঞ্জ করে পি এর আকারে লিখতে হবে ওই শর্তটা কাজে লাগিয়ে। এক্ষেত্রে কি করা হলো, এক্ষেত্রে চেঞ্জ করা হলো কিউকে চেঞ্জ করে আমরা লিখলাম কি 1 মাইনাস পি। নেক্সট কি করা হলো, এনটাকে বাইরে রেখে দেওয়া হলো, এই পি ইন্টু 1 মাইনাস পিটার ক্ষেত্রে ব্র্যাকেট তুলে দেওয়া হলো। নেক্সট কাজ হচ্ছে একে দুটি বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করা হলো। যাদের বোঝা যাচ্ছে না যে এইখান থেকে এই লাইনটা কিভাবে হলো তাদের জন্য একটু এক্সপ্লেন করি। আমাদের নির্ণয় করতে হবে পি মাইনাস পি স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি বা অন্তরূপে। দেখো এক্ষেত্রে আমার প্রথম কাজ কি, না মাইনাস একটা কমন নেব। কেন কমন নেব, কারণ বর্গের আগের রাশিটা যাতে পজিটিভ থাকে সেই জন্য। তাহলে মাইনাস কমন নিলে পি স্কোয়ার মাইনাস পি। এবার আমরা যদি সূত্র বোঝাতে চাই তাহলে কি করতে হবে, পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু, এবারে হচ্ছে কি 2a হয়ে গেছে, এবার বি দিতে হবে। না যখনই বিটা দিতে যাব তখন বিকে এমনভাবে দিতে হবে যেন এই পিটা অ্যাডজাস্ট হয়। যেহেতু 2p চলে এসে সেই 2কে কাটানোর জন্য আমাদের হাফ দিতে হবে। তাহলে প্লাস বি স্কোয়ার হয়, বি বলতে আমরা ধরেছি হাফ, তার হাফের স্কোয়ার। আবার যেহেতু হাফের স্কোয়ারটা আমরা নিজেরা যোগ করেছি, আমাদের কি করতে হবে, হাফের স্কোয়ারটা আবার বিয়োগ করে দিতে হবে। তার মানে আমাদের চলে আসছে মাইনাস অফ পি মাইনাস হাফের হোল স্কোয়ার। এই প্রথম তিনটা টার্ম থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস হাফের হোল স্কোয়ার। এই জিনিসটা চলে আসছে। এবার দেখো আবার যখন এই অল ওভার বাইরের ব্র্যাকেটটা তুলবো তাহলে কি হয়ে যাবে, না মাইনাস অফ পি মাইনাস হাফের হোল স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 1/2 হোল স্কোয়ার। তার মানে কি আসছে, না 1/2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস হাফের হোল স্কোয়ার। এই জিনিসটা আমাদের কিন্তু চলে আসছে, সেই জিনিসটা দেখো এখানে তোমাদের লেখা হয়েছে। এইবার নেক্সট কাজ কি, না এই 1/2 স্কোয়ার মানে কি 1/4 আমরা জানি। এইবার এই জিনিসটাকে আমরা ভ্যানিশ করে দিয়েছি। কেন করেছি, না যখন দেখো কোনো বর্গরাশির মান সর্বদা কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0 হয়। তাহলে একটা বর্গরাশির মান যেটা গ্রেটার ইকুয়াল টু 0, যেটা বিয়োগ আকারে ছিল, সেটা যদি না থাকতো তাহলে কি, না ফাইনাল আগের যা ভ্যালু ছিল সেটা কি হতো, সেটা বড় হতো। কারণ একটা খুব সহজ কনসেপ্ট কি আছে, না কোনো একটা ধনাত্মক রাশি আমি বিয়োগ করলে কোনো দুটো জিনিস সমান হয়। তাহলে সেই রাশিটা যদি না থাকতো তাহলে কি হতো, না আগে যেটা ছিল বিয়োগ করার আগে সেটা বড় হতো। এখন কার থেকে বিয়োগ করা হয়েছে, এই n ইন্টু 1/4 এর থেকে বিয়োগ করা হয়েছে কত, না পি মাইনাস হাফের হোল স্কোয়ার, একটা ধনাত্মক রাশি বিয়োগ করা হয়েছে। তাহলে এই রাশিটা যদি না থাকতো, তাহলে বিয়োগ যদি না হতো, তাহলে ওর মানটা কি হতো, বড় হতো। কার থেকে বড় হতো, না বাঁ দিকে ছিল ভেদমানের থেকে বড় হতো। তার মানে আমরা বলতে পারি ভেদমান লেসর ইকুয়াল টু n/4 বা n/4 গ্রেটার ইকুয়াল টু ভেদমান। এই জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারি। নেক্সট দেখো দেওয়া রয়েছে এফ একটা ফাংশন আর প্লাস থেকে ডিফাইন করা রয়েছে -5 টু ইনফিনিটি এফ এক্স ইকুয়াল টু বলা আছে 9x² প্লাস 6x মাইনাস 5 দ্বারা সংজ্ঞাত। এবার প্রথম কথা আমাদের দেখাতে হবে এফ এর বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে। দেখো আমি তোমাদের একটা এমসিকিউ করাতে গিয়ে আজই বলেছি যে কোনো অপেক্ষকের বিপরীত অপেক্ষক অস্তিত্ব থাকবে তখনই যদি সেটা 1 1 1 2 বা বাইজেক্টিভ ফাংশন হয়। তার মানে আমাদের প্রথম কাজ কি হবে, এফ ফাংশনটাকে বাইজেক্টিভ দেখানো, অর্থাৎ 1 1 এবং 1 2 দেখানো। 1 1 দেখানোর নিয়ম কি, না আমরা ডোমেন থেকে দুটো এলিমেন্ট, ডোমেন বলতে আর প্লাস থেকে দুটো এলিমেন্ট x1 এবং x2 তুলে নিলাম এবং ধরে নেওয়া হয়েছে যে fx1 ইকুয়াল টু fx2। তাহলে সেই অনুযায়ী fx1 এর ভ্যালু কত হবে, না x এর জায়গায় x1 বসালে fx1 পাবো, x এর জায়গায় x2 বসালে আমরা fx2 পাবো। তাহলে সেই অনুযায়ী দুদিক থেকে প্রথম -5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং 9x² এর ক্ষেত্রে 9x1² থেকে 9x2² একসাথে রাখা হলো, আবার 6x1 এর সাথে 6x2 কে একসাথে রাখা হলো। এবার যখনই আমরা কমন নিচ্ছি দেখো এখানে x² - b² এর ফর্মুলা চলে আসছে। তার মানে একটা x1 - x2 হবে আর একটা x1 + x2 হবে। তাহলে সেই x1 - x2 দেখো অল ওভার আমরা কমন নিতে পারবো, কারণ সেটা 6 এর কাছেও রয়েছে। তাহলে কি করা হলো, x1 - x2 কমন নেওয়া হলো। তাহলে পড়ে থাকে কি x1 + x2, সেটা 9 এর সাথে গুণ হয়ে 9x1 + 9x2 হবে। আর এই 6 এর কাছে কিছু নেই, মানে 6 × 1 রয়েছে, তার মানে 6 থাকছে। এবার দেখো এই যে দ্বিতীয় পার্ট, এই পার্টটা কখনোই 0 হতে পারবে না। যদিও আমাদের দুটোর প্রোডাক্ট 0 মানে আমাদের কি জানি, হয় এটা 0 নতুবা এটা 0, কিন্তু এই পার্টটা কখনোই 0 হতে পারবে না। কারণ আমরা x1 x2 কে কোথা থেকে তুলেছি, আর প্লাস বলতে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা তুলেছি।
তাহলে দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা যদি তুলে থাকি তাহলে এইটা কি মাঝে কোথাও বিয়োগ চিহ্ন নেই, দুটো সব ধনাত্মক বাস্তব সংখ্যা কি হচ্ছে না 9 দ্বারা গুণ হওয়ার পর যোগ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দুটো ধনাত্মক সংখ্যা যদি যোগ হয় তাহলে সেই মানটা কি ধনাত্মক থাকবে, তাহলে সেই মানটা কখনোই জিরো হতে পারে না। ঠিক আছে, সেই জন্যই বলা হয়েছে যে এই পার্টটা জিরো নয়, তার মানে কোন পার্টটা জিরো হতে পারে, এই যে x1 মাইনাস x2 এই পার্টটাই জিরো হতে পারে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো x1 ইকুয়াল টু x2। অতএব আমরা fx1 ইকুয়াল টু fx2 ধরে নিয়ে দেখাতে পারলাম x1 ইকুয়াল টু x2, তার মানে f যে অপেক্ষকটা 1 1 সেই জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারছি। এবার হচ্ছে অন টু দেখাতে হবে। অন টুর ক্ষেত্রে নিয়ম কি না কোডোমেনের প্রত্যেকটা পদের অন্তত একটা প্রাকবিম্ব আছে সেটা যদি দেখাতে পারি তাহলে সেটা অন টু হয়ে যাবে। এই জন্য কি করা হলো, কোডোমেন বলতে আমাদের কি আছে -5 টু ইনফিনিটি, সেখান থেকে একটা এলিমেন্ট y তোলা হলো এবং জোরপূর্বক ধরে নেওয়া হলো সেটা fx ইকুয়াল টু y স্যাটিসফাই করে। এইবার যদি আমরা দেখাতে পারি এই এক্সটা আমাদের ডোমেনে আছে তাহলে আমাদের কাজ শেষ। কিন্তু যদি এটা ডোমেনে না থাকে তার মানে এই এক্স যদি বাইরের কোনো এক্স হয়, ডোমেনের বাইরের কোনো এক্সের জন্য fx ইকুয়াল টু y হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই y এর কোনো প্রাকবিম্ব বা প্রি ইমেজ নেই, এটা আমরা কিন্তু বলতে পারবো। তাহলে আমাদের কাজ কি হবে, fx ইকুয়াল টু y ধরার পর এই এক্সটা ডোমেনে আছে সেটা দেখানো। তাহলে fx ইকুয়াল টু y যদি হয়, fx এর ফর্মুলা কত না 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বসিয়ে দেওয়া হলো। এইবার দেখো এই যে জিনিসটা লাইনটা এসছে 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5 অফ মাইনাস ব্র্যাকেট 5 প্লাস ওয়াই। এবার আমাদের কাজ কি না এক্স এর মান বের করা ইন টার্মস অফ ওয়াই। তার জন্য কি করা হলো, সিধরাচার্যের সূত্র অনুযায়ী এক্স এর মান বের করা হলো, যেখানে এ বলতে কাজ করছে 9, বি বলতে কাজ করছে 6 আর সি বলতে কাজ করছে মাইনাস অফ 5 প্লাস ওয়াই। তার সিধরাচার্যের সূত্র কি ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, এটাই হচ্ছে এক্স এর মানের সূত্র ছিল। তাহলে সেই অনুযায়ী যেখানে বি এর মান বি বসানো হয়েছে, সি এর মান সি বসানো হয়েছে, বসানোর পর ক্যালকুলেট করলে দেখো ভ্যালু আসছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 6 প্লাস ওয়াই বাই 3। এবার যদি আমরা নেগেটিভ ভ্যালু নেই তাহলে সেই ভ্যালুটা আমাদের যে আর প্লাস ডোমেন সেই ডোমেনের মধ্যে কিন্তু থাকবে না। সেই জন্য কি করা হয়, লেখা হয়েছে না এক্স ইকুয়াল টু -1 প্লাস প্লাস যে রুট ওভার অফ 6 প্লাস ওয়াই বাই 3 সেটা কিন্তু আর প্লাসের মধ্যে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে আমি বলে দিলেই তো থাকবে না, তার জন্য তো কারণ লাগবে। দেখো আমরা ওয়াইটা কোথা থেকে তুলেছিলাম একটু খেয়াল করে যদি দেখো, ওয়াইটা আমরা তুলেছিলাম -5 টু ইনফিনিটি, তার মানে এখান থেকে বলতে পারি ওয়াইয়ের ভ্যালুটা -5 থেকে বড় এবং ইনফিনিটির থেকে ছোট, এটা বলতে পারি। তার মানে এইটাই বলতে পারি যে ওয়াইয়ের ভ্যালুটা -5 থেকে বড়। তাহলে সেটাই বলা হয়েছে যে ওয়াইয়ের ভ্যালুটা -5 থেকে বড়। এবার আমাদের কি দরকার, রুটের ভিতর ওয়াই প্লাস 6 দরকার, এই জন্য দুদিকে কি করা হয়েছে 6 যোগ করা হয়েছে। যখনই 6 যোগ করছি -5 প্লাস 6 1, তার মানে ওয়াই প্লাস 6 এর ভ্যালু 1 থেকে বড়। এবার 1 থেকে বড় কোনো সংখ্যার যদি বর্গমূল নিই তা সেই মানটাও 1 থেকে বড়ই কিন্তু থাকবে। এই জিনিসটা তোমাদের নিশ্চয়ই জানা আছে বা তোমরা ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো যে 1 থেকে বড় সংখ্যার বর্গমূল সেই 1 থেকে বড় সবসময় থাকছে। তাহলে রুট ওভার ওয়াই প্লাস 6 সেটাও গ্রেটার দেন 1 বলতে পারবো। এবার আমাদের কি দরকার, তার সাথে একটা -1, সেই জন্য কি করা হলো এই ওয়ানটাকে এইদিকে যখন বাঁ দিকে নিয়ে চলে আসছি কত, রুট ওভার ওয়াই প্লাস 6 -1 গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। এইবার দেখো তার মানে কি না আমাদের এক্স বলতে যে মানটা বলেছিলাম তার লব পার্টটা পুরোটা কিন্তু গ্রেটার দেন 0 আমরা বলতে পারছি। আর ধনাত্মক রাশিকে যদি একটা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই মানটা ধনাত্মকই থাকবে, তার মানে তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেই মানটাও কিন্তু গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ এক্স বলতে যাকে দাবি করছি -1 প্লাস রুট ওভার অফ 6 প্লাস ওয়াই সেই মানটা কিন্তু আর প্লাসের মধ্যে থাকছে, এটা আমরা কিন্তু এখন ক্লিয়ারলি বলতে পারবো এই লজিকের সাহায্যে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি ফর অল ওয়াই বিলংস টু -5 টু ইনফিনিটি দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর প্লাস, অর্থাৎ প্রত্যেকটা ওয়াই কোডোমেনের জন্য দেয়ার এক্সিস্ট বলতে এমন একটা এক্স বিলংস টু আর প্লাস থাকবে যার জন্য কি এমনভাবে যে এফএক্স ইকুয়াল টু ওয়াই হবে। এটাই আমাদের কি বলেছে না এটা একটা উপরিচিত্রণ হওয়া শর্ত, তার মানে আমরা বলতে পারি অতএব এফ একটা উপরিচিত্রণ। তার মানে আমরা একটু আগে প্রমাণ করলাম f11 এবং এখন প্রমাণ করছি f12, তার মানে এফ একটা যে বাইজেক্টিভ ফাংশন সেটা বলতে পারবো, অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এই ছিল আমাদের প্রথম পার্ট। নেক্সট কাজ কি বলেছিল, নেক্সট কাজ দেখাতে হবে এবং তা হলো এফ ইনভার্স ইকুয়াল টু রুট ওভার ওয়াই প্লাস 6 - 1/3। এটা অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে। কোথায় না এই দেখো 1 নম্বর যেগুলো যেটাকে নাম দিয়েছে সেটাই হয়ে না এক্স ইকুয়াল টু আমরা লিখে ফেলেছি -1 প্লাস রুট ওভার 6 প্লাস ওয়াই/3। এবার এক্স ইকুয়াল টু মানে কি দেখো আমরা ধরে ফেলেছি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, কারণ এখন বাইজেক্টিভ প্রমাণ হয়ে গেছে মানে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা এফ ইনভার্স ওয়াই বলতে পারি। এই জিনিসটা দেখো এখানে করা হয়েছে, এই এক্স এর পরিবর্তে নেক্সট কি লেখা আছে, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই, তার মানে আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই বলতে রুট ওভার ওয়াই প্লাস 6 - 1/3, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের এসএন দে পেজ 97 এ রয়েছে, উদাহরণ নাম্বার 19। এই পেজটা অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই টাইপের 1/√3 এর বদলে কিন্তু এবিসি দিয়েও একটা অঙ্ক তোমাদের রয়েছে, সেটাও কিন্তু বিভিন্ন পেজে এসছে, সেই অঙ্কটা কিন্তু তোমাদের বইতে রয়েছে, সেটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু এই অঙ্কটা নিজেরা ট্রাই করো। তোমাদের ছোট্ট একটু হিন্ট আমি দিয়ে দিতে পারি যে বাঁ দিকে যে ট্যান ইনভার্স রয়েছে আর প্রমাণে কি রয়েছে কস ইনভার্স, তাহলে তোমাদের এই বাঁ দিকে ট্যান ইনভার্স
কে ট্যান ইনভার্স এক্স এর মতো ভাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা নেই, সেই জন্য হাফ দিয়ে টু ট্যান ইনভার্স এক্স আমরা টু ট্যান ইনভার্স এক্স এর মতো ভাবতে পারো। এইবার এই যে টু ট্যান ইনভার্স এক্স তার যে কস দিয়ে যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করো, কি না কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা বাঁ দিকে ইউজ করো, তাহলেই দেখবে ডান দিকে যে প্রমাণ তার হাফটাও চলে আসবে, আর কস ইনভার্সের ভেতরের পার্টটা অ্যাডজাস্ট করলে কিন্তু চলে আসবে। এখানে কি এক্স বলতে কি কাজ করছে, না এক্স বলতে কাজ করছে 1/√3 tan x/2, এই জিনিসটা কিন্তু এখন এক্স বলতে কাজ করছে। তোমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো ডাইরেক্ট চলে আসবে, বা তোমরা এসএনদের পেজ 97 ওখানে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্কটাও তোমাদের রয়েছে এসএনদে পেজ 207 উদাহরণ 6-2, ওখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো বা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। প্রথম বলেছে যে ম্যাট্রিক্সটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করা মানে কি, বাঁ দিকে এক্স এর পরিবর্তে যদি এ বসায় তাহলে কি আসবে, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। এবার প্রশ্ন হচ্ছে যে শুধু 3 ছিল কেন 3i হয়ে গেল, কারণ আমরা যখন একটা সমীকরণে ম্যাট্রিক্সের মান বসাবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু কনস্ট্যান্ট কোনো ম্যাট্রিক্সের সাথে কিন্তু যোগ করা যায় না, এটা সম্ভব নয়। সেই জন্য কি করতে হয় না 3 সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিলে তারপর সেটাকে একটা অন্য ম্যাট্রিক্সের সাথে যোগ করা পসিবল হয়। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে যদি আমাদের ওই সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে 3 এর সাথে একটা আই থাকতো, কারণ একটা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সেরই যোগ পসিবল, কারণ একটা কনস্ট্যান্টের যোগ কিন্তু পসিবল নয়। এবার বাঁ দিকে তোমরা এ স্কোয়ার আগে বের করবে, একে দুবার গুণ করে, এবার 4a বের করলে একে 4 দিয়ে গুণ করে এবং 3 দিয়ে গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স কত 1 0 0 1, তাহলে গুণ করার পরে বাঁ দিকটা বসিয়ে যদি 0 দেখাতে পারো তাহলে সমীকরণকে সিদ্ধ করে এটা বলতে পারবে। এবং তারপর এই ইনভার্স কথার অর্থ কি না আমাদের ওই সমীকরণকে অলরেডি স্যাটিসফাই করে গেছে, এইটা কাজে লাগাতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 4a প্লাস 3i ইকুয়াল টু 0 এটা হয়ে গেছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো বলতে পারি 3i ইকুয়াল টু 4a মাইনাস a স্কোয়ার। এইবার ডান দিক থেকে দেখো তোমরা 4i মাইনাস a ইন্টু এ, অর্থাৎ এ কমন নিতে পারি আমরা ডান দিকে। তো এবার কী করছে না 3i সমান আমরা এটা পেয়ে যাচ্ছি, তাহলে এবার কী করছি উভয় দিকে এ ইনভার্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 ইন্টু i ইন্টু এ ইনভার্স সমান 4i মাইনাস এ ইন্টু এ ইনভার্স। আমরা কি জানি এ ইনভার্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে ডান দিকটা হয়ে যাবে 4i মাইনাস এ, আর বাঁ দিকে চলে আসছে i ইন্টু এ ইনভার্স মানে কি 3 ইন্টু এ ইনভার্স সমান চলে আসছে 4i মাইনাস এ। তাহলে এখান থেকে আমাদের দরকার এ ইনভার্স, তার এ ইনভার্স মানে কি 1-এর 3 দিয়ে ভাগ হয়ে যাবে ইন্টু 4i মাইনাস এ, অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্স যা আছে সেই ম্যাট্রিক্সটা বিয়োগ করতে হবে কোথা থেকে, 4 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে বিয়োগ করার পর 3 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই আমাদের এ ইনভার্স। তোমরা কিন্তু এখানে অবশ্যই কখনোই অ্যাপ্লাই করবে না এ ইনভার্স এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেট এ। এই ফর্মুলা আমাদের অন্যান্য জায়গায় অ্যাপ্লাই হলেও এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না, কারণ এখানে কন্ডিশনটাই বলেছে যে তারপর এ ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণ সিদ্ধ করার পর আমাদেরকে এ ইনভার্স বের করতে হবে, তার আগে কিন্তু নর্মাল ফর্মুলাতে নয়, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে তোমাদের এ ইনভার্স বের করতে হবে, এখানে যে এ ইনভার্সটা বের করতে হবে এটা কিন্তু তোমরা অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে শুরুতে কিন্তু তেমন কোনো বক্তব্য বলা নেই, তাহলে সেটা আমরা বের করলাম। তারপর বলেছে অতঃপর সমীকরণগুলিকে সমাধান করো, এই টাইপের একটা অঙ্ক তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেন আমি করে দিয়েছি যে কিভাবে আগে এ ইনভার্স বের করার পর তারপর ম্যাট্রিক্স সমীকরণগুলোকে সমাধান করা হয়। তোমরা কিন্তু ওখানে গিয়ে ভিডিওটা দেখে নেবে, দেখে নেওয়ার পর নিজেরা ট্রাই করবে, তারপর যদি উত্তর না হয় তোমরা কিন্তু টেলিগ্রামে আমাকে জানাতে পারো, আশা করছি কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু নিজেরাই উত্তর বের করতে পারো, যেহেতু সেম প্রসেস তাই কিন্তু আর দ্বিতীয়বার সলভ করিনি, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো এলিমেন্ট একটা বাস্তব সংখ্যা বলে দেওয়া রয়েছে এবং তার একটা শর্ত সিদ্ধ করে কি না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 0, এই শর্ত সিদ্ধ করে, তাহলে আমাদের প্রুভ করতে হবে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, সেটা 1, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা কি এলএইচএস তুলে ফেললাম। নেক্সট কাজ কি করা হলো, নেক্সট কাজ প্রত্যেকটা রো থেকে সেটা বলা রয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে যথাক্রমে এলিমেন্ট কমন নিয়ে পাই, তাহলে প্রথমটা থেকে এল কমন নিলে এবার এক তো এল কমন দিতে পারবে না, তাহলে কি যাকে জোর করে কমন নেওয়া হবে সে কি নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 1/l হয়ে গেল, আর এল স্কোয়ার থেকে এল কমন গেল, আবার এলএম থেকে এল কমন গেলে এম, এলএন থেকে এন কমন গেলে এন, একই রকম দ্বিতীয়টা থেকে এম, তৃতীয়টা থেকে এন কমন নেওয়ার পর এটা চলে এলো। নেক্সট কি না আমরা কোথা থেকে কমন নিয়েছি না প্রথম দ্বিতীয় তৃতীয় সারি থেকে, আমরা যদি সারি থেকে কমন নিয়ে নেক্সট টেকনিক হচ্ছে কলামে গুণ করে দেবো, সেই জন্য কি করা হলো এলকে প্রথম কলামে গুণ করে দেবো, প্রথম কলাম বলতে এইটা এখানে গুণ করে দেওয়া হলো, যখনই গুণ করছি 1/l ইন্টু এল, তার মানে আবার 1 হয়ে যাচ্ছে, আর এলটা এল স্কোয়ার, এই এলটাও এল স্কোয়ার, এই এলটাও এল স্কোয়ার হয়ে যাবে, দেখো সেটাই আসছে। আবার এমকে দ্বিতীয় কলামে গুণ করছি, এটা চলে আসছে এটা, আবার একই রকম এনকে তৃতীয় কলামে গুণ করছি। নেক্সট কাজ কি করছি না সমস্ত কলামগুলোকে যে কোনো একটা কলামে যোগ করছি, অর্থাৎ C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ প্রথম কলামে বাকি দুটো কলামকেও এনে যোগ করছি। দেখো তাহলে কি চলে আসছে না 1 প্লাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 1 প্লাস এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা কিন্তু তিনটে রোতেই চলে আসছে।
তাহলে সেখান থেকে আমরা 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা কিন্তু আমরা কমন নিতে পারি, সেটা দেখো কমন নেওয়া হয়েছে। এবার নেক্সট যে পার্টটা পড়ে রয়েছে সেখানে কি না, তিনটা এক চলে আসছে। আমরা কি জানি, তিনটা এক যখনই আসবে যে কোনো একটা এককে ফিক্সড রেখে বাকি দুটো এককে কি করে দেওয়া না, জিরো করে দেওয়া। তার সাহায্যে কি অপারেশন লাগে, r2 সমান r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 সেটা অ্যাপ্লাই করা হয়েছে। আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 এটা আমাদের কিন্তু প্রশ্নেই বলা ছিল। সেটা যখন বসাবো তাহলে 1 প্লাস 0 হয়ে যাবে এই পার্টটা, তাহলে 1 প্লাস 0 মানে 1ই থাকবে। এবার দেখো প্রথম কলামের রেসপেক্টে যদি আমরা এই ডিটারমিনেন্টটাকে ভেঙে ফেলি তাহলে 1 ইন্টু 1ই আসছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসছে 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ঠিক আছে, নেক্সট অঙ্কটাও দেখো দেওয়া রয়েছে বি প্লাস এর হোল স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এর হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের প্রুভ করতে হবে 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। তাহলে প্রথম কাজ কি করা হলো না, যে কোনো একটা কলামকে ফিক্সড রেখে, এখানে মাঝের কলামকে ফিক্সড রেখেছি, তোমরা চাইলে ফার্স্ট কলামকে ফিক্সড রাখতে পারো বা থার্ড কলামকে ফিক্সড রাখতে পারো, কোনো সমস্যা কিন্তু তাতে নেই। যে কোনো একটা কলামকে ফিক্সড রেখে সেই কলামটিতে বাকি দুটো কলাম থেকে বিয়োগ করে দেওয়া হলো, করা হলো। তাহলে সেক্ষেত্রে কি হলো, মানে প্রথম কলামের ক্ষেত্রে একটু তোমরা যদি দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটাকে যদি ভেঙে বলি তাহলে কি আসবে না, বি প্লাস সি প্লাস এ একটা আসবে, আরেকটা আসবে বি প্লাস সি মাইনাস এ। একই রকম তার যে নিচের পার্টটা আছে বি স্কোয়ার মাইনাস এ প্লাস সি এর হোল স্কোয়ার, এখানেও তেমনি একই রকম আসবে, বি প্লাস এ প্লাস সি একটা আসবে, আরেকটা বি মাইনাস এ মাইনাস সি আসবে। তাহলে আর লাস্টের নিচের লাইনটা আছে 0। এবার দেখো এইরকম যদি আসে তাহলে প্রথম কলাম থেকে আমরা কি না, বি প্লাস সি প্লাস এ এই জিনিসটা আমরা কমন নিতে পারি। তাহলে দেখো সেইটা কমন গেলে কি পড়ে থাকবে, বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস সি, দেখো সেই জিনিসটা কিন্তু এখানে পড়ে আছে। একই পদ্ধতি অ্যাপ্লাই করে থার্ড যে কলাম সেখান থেকেও একটা এ প্লাস বি প্লাস সি কমন যাওয়ার পর বাকি পার্টটা পড়ে থাকবে। আর কলাম 2 তো আমরা পরিবর্তন করিনি, তাহলে যেমন ছিল তেমন থেকে যাচ্ছে। নেক্সট কাজ কি করা হলো না, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 প্লাস r2, অর্থাৎ দ্বিতীয় রো থেকে প্রথম রো আর থার্ড রো এই দুটো রোকে যোগ করে দ্বিতীয় রো থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে কি সুবিধা হয়েছে এতে না, যখনই এই কাজটা করা হয়েছে তখন দ্বিতীয় রোটা কিন্তু রিলেটিভলি যে স্কোয়ার টার্মগুলো ছিল সেই স্কোয়ার টার্মগুলো অনেকটা কমেছে। এর পরের কাজ আমরা কি করব না, এই পুরো ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করে দেবো বা ভেঙে দেবো, সেটা কি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা বিস্তার করতে পারি। দেখো সেই জিনিসটাই করা হয়েছে, প্রথম কলামের সাপেক্ষে সেটাকে কি করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। যখনই প্রথম কলামের সাপেক্ষে আমরা এক্সপান্ড করছি তখন দেখো অনেকগুলো টার্ম কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এবি। তাহলে অল ওভার এখান থেকে কি কমন যাবে, বি কমন যাবে, বি কমন যাওয়ার পর এখানে একটা বি, এখানে একটা সি আর এখানে একটা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। অর্থাৎ অলরেডি আমাদের এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার ছিল, সেটা এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব হয়ে যাবে এবং বাইরে এবিসি সেটা কমন আকারে চলে আসবে। এটা কিন্তু তোমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবে এবং নিজেরা পারবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে এসএন দে পেজ 297 রয়েছে উদাহরণ নাম্বার 21। খুব সহজ একটা অঙ্ক, তোমরা আগে নিজেরাও ট্রাই করতে পারো। যদি মনে হয় যে নিজেরা পারছি না তাহলে কিন্তু সাহায্য নিতে পারো, বা আশা করছি নিজেরা তোমরা ট্রাই করলেও কিন্তু পেরে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটাও তোমাদের বইতে রয়েছে পেজ নাম্বার 323 উদাহরণ নাম্বার 9, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই জাতীয় অঙ্কগুলো কিন্তু যেগুলো তোমাদের বইতে রয়েছে এবং প্রতি ক্ষেত্রে যে এই আমি এখনো পর্যন্ত 9টা পেজ করালাম, প্রত্যেক পেজে অনেকগুলো তোমাদের যেগুলো বইতে রয়েছে বই থেকে কিন্তু উদাহরণ আমি তোমাদের দাগ নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। উদাহরণের বলে যে পরীক্ষায় আসতে পারে না এমন কিন্তু একেবারেই ভাববে না। তোমরা যদি পুরোনো সাল উল্টে দেখো দেখলেই বুঝতে পারবে কিন্তু উদাহরণের অঙ্কও কিন্তু পরীক্ষায় পড়েছে। অতএব সেই যে উদাহরণের অঙ্কগুলো তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নেক্সট ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা আমাদের বের করতে হবে। দেখো এক্ষেত্রে আমাদের বাই পার্টস ইউজ করা হয়েছে। এটা কি ইউজ করা হয়েছে না, বাই পার্টসের ক্ষেত্রে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন প্রয়োজন হয়। কি হয়, ফর্মুলা কি ছিল, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, এটা ছিল। তাহলে দেখো সেকেন্ড ফাংশন এমন ধরতে হবে যার ইন্টিগ্রেশন আমাদের জানা। তাহলে কাকে ধরা হয়েছে না, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, একে আমাদের সেকেন্ড ফাংশন ধরা হয়েছে। কেন না, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের জানা। এবার মনে হতে পারে যে কোথা থেকে ডাইরেক্টটা চলে এলো, ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল মনে করো ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল না, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, এই ফর্মুলা ছিল। সেই ফর্মুলা যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, এখানে এও ওয়ান আর বিও ওয়ান, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ভ্যালু কত চলে আসছে না, ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে ওর ইন্টিগ্রেশন আমাদের যদি জানা থাকে তাহলে আমরা কি করতে পারি, এক্সকে ফার্স্ট ফাংশন এবং ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স একে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ভাবতে পারি। তাহলে সেই অনুযায়ী আমাদের বাই পার্টসের যা ফর্মুলা ছিল সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1 হয়, ইন্টু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স অল ওভার ইন্টিগ্রেশন। ঠিক আছে,
এবার এই ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের জানা আছে, সেটা বসানো হলো, এবং ভেতরেও এই যে ছোট্ট ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের ভ্যালু আমাদের বসানো হয়েছে। নেক্সট কাজ কী করা হলো না, এই যে বাইরে মাইনাস চিহ্ন ছিল সেই মাইনাস দিয়ে ভেতরের পার্টটাকে গুণ করে দেওয়া হলো। তাহলে চলে আসছে কত, e⁻x sin x আর cos x টা উল্টে যাচ্ছে, sin x টা পরে চলে যাচ্ছে, cos x টা আগে চলে আসছে। এইবার এই যে e⁻x cos x এই পার্টটাকে আমরা কি ধরে নিচ্ছি, জেড। যখনই জেড ধরলাম পুরো ইন্টিগ্রেন্ট পার্টটাই আমাদের ডিজেড আকারে চলে এলো, কারণ পুরো ইন্টিগ্রেশনটা দ্বারা হয়ে গেল কি ইন্টিগ্রেশন ডিজেড। তার মানে হয়ে যাচ্ছে z/2, কারণ বাইরে একটু হাফ ছিল সেই জন্য z/2 প্লাস c। এবার জেডের ভ্যালু আমরা যাকে ধরেছিলাম সেটা বসানো হলো। এবার তোমরা যদি খেয়াল করে দেখো এটা বুঝলাম কি করে এলো, কারণ আমাদের দেখো তোমাদের বারবার করে বলেছি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা রয়েছে e⁻x fx প্লাস f'(x) যদি dx এমন থাকে তাহলে তার ইন্টিগ্রেশন ভ্যালু কত হয়, e⁻x fx প্লাস c। বুঝবে কি করে না, একই ফাংশন বাইরে যা থাকবে তারই ডেরিভেটিভটা কিন্তু ওখানে যোগ আকারে থাকবে। তাহলে এখানে কি আছে, cos x রয়েছে, cos এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, সেই মাইনাস সাইন এক্সই দেখো ওখানে যোগ আকারে রয়েছে, আর বাইরে e⁻x রয়েছে, তার ডাইরেক্ট কিন্তু এই ফর্মে চলে আসছে। তাহলে এই ফর্মে এলে ভ্যালু কত হয়, e⁻x fx প্লাস c। তার মানে সেটাই হয়েছে, দেখো e⁻x fx বলতে cos x, তাহলে e⁻x cos x প্লাস c, সেটাই কিন্তু আমাদের উত্তর হয়েছে। ঠিক আছে, তোমাদের সেই জিনিসটাই বলছি যে এই ফর্মুলা কিন্তু যেহেতু 4 নম্বরের অঙ্ক, তাই ডাইরেক্ট আমি তোমাদের কিন্তু এই ফর্মুলা বলে কিন্তু অঙ্কটা করিনি, ওই ফর্মুলা যেভাবে আসে জেড ধরে সেই জেড ধরে কিন্তু অঙ্কটা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটাও তোমাদের আমি আগের পেজেও ছিল, এখানে আগের পেজে তোমাদের যেটা ছিল একটু রোলটা চেঞ্জ ছিল, কি ছিল, dx/5 প্লাস 4 cos x ছিল। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের বলেওছিলাম সেখানে যে এখানে 4-5-এর রোলটা চেঞ্জ থাকতে পারে, 4-এর জায়গায় 5, 5-এর জায়গায় 4 থাকতে পারে। এই অঙ্কটা কিন্তু তোমাদের উদাহরণ নাম্বার 1-এ রয়েছে, পেজ নাম্বার 398-এ কিন্তু রয়েছে। তোমরা কি প্রসেসও তোমাদের আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, যে এখানে আমাদের টেকনিক হচ্ছে cos x sin x যেটাই থাকুক না কেন তার যে ট্যান দিয়ে যে আমাদের অংশকোণের ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করলে চলে আসবে। ঠিক আছে, যেমন এক্ষেত্রে কি ফর্মুলা লাগবে, cos x = 1 - tan² x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan² x/2, এই ফর্মুলাটা কিন্তু এখানে লাগালে কিন্তু আমাদের চলে আসবে। নেক্সট যে দেওয়া রয়েছে কি না, অবকল সমীকরণ আমাদের দেওয়া রয়েছে। এই অবকল সমীকরণে প্রথম কি করা হলো না, প্রথম dy/dx এর ভ্যালু বের করা হলো। যখনই dy/dx এর ভ্যালু বের করছি আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল না, y = vx ধরা বা x = vy ধরা। x = vy কখন ধরবো, যখন dx dy বের করবো, আর y = vx ধরবো যখন dy/dx বের করবো। ঠিক আছে, তাহলে এখানে dy/dx যেহেতু বের করেছি তাই y = vx ধরা হয়েছে। এবার নেক্সট কাজ কি, y এর পরিবর্তে নতুন ভেরিয়েবল v ইন্ট্রোডিউস করা হয়েছে, তার মানে dy/dx বের করলে কত আসবে, u/v ফর্মুলা লাগালে v প্লাস x dv/dx চলে এলো। এবার বাঁ দিকে দেখো সেই জিনিসটা রিপ্লেস করা হয়েছে, আর ডান দিকে যেখানে y ছিল সেখানে vx বসানো হয়েছে। এবার মনে হতে পারে ক্যালকুলেশনটা একবারে কি করে এলো, দেখো তোমাদের দেখিয়ে দিই, y এর জায়গায় আমরা আবার vx ভাবছি, তাহলে cos of vx/x ডিভাইডেড বাই x ইন্টু cos of vx/x। দেখো এই x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলের ভেতর, আর উপর থেকে দেখো একটা x কমন যাচ্ছে, তাহলে উপর থেকে যদি একটা x কমন যায় তাহলে 1 প্লাস v cos v ডিভাইডেড বাই x cos v, তাহলে এই x ক্যান্সেল আউট হয়ে গেলে দেখো যে পার্টটা পড়ে থাকছে সেটাই আমাদের এটা। এবার কি কাজ হচ্ছে না, বাঁ দিকে যে ভিটা রয়েছে সেই ভিটা ডান দিকে বিয়োগ করে দেওয়া হয়েছে, বিয়োগ করে দেওয়ার পর ক্যালকুলেট করার পর আসছে 1/cos v, এরপর ভেরিয়েবল সেপারেশন করে বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হয়েছে, ইন্টিগ্রেশন করার পর যা v এর মান ছিল পুনরায় v এর মান বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা তোমাদের বইতে রয়েছে এসএনডি পেজ 461, উদাহরণ নাম্বার 7-এ রয়েছে। এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো বা বইয়ের সাহায্য নিতে পারো, নিজেরা ট্রাই করলেও পেরে যাবে, কোনো সমস্যা কিন্তু কিছু নেই। ঠিক আছে, পরের অঙ্কটাও তোমাদের বইতে রয়েছে এসএনডি পেজ 696, উদাহরণ নাম্বার 9, ভেক্টরের যে অঙ্কটা ওটা উদাহরণ এক্স্যাক্টলি করে দেওয়া রয়েছে। এ ও বি এর মধ্যে একটা লম্ব ভেক্টর বের করতে হবে ডি, যেটা ডিটা আরেকটা শর্ত মেনটেন করে যে c.d = 18। এই টাইপের তোমাদের অঙ্ক কিন্তু এক্সারসাইজেও রয়েছে, যেখানে এখানে c.d-টাকে কত বলা আছে, কোথাও 91 বলা রয়েছে, ঠিক আছে, বা কোথাও 21 বলা রয়েছে। ঠিক আছে, তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু একাধিক রয়েছে, যেখানে একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা প্রদত্ত দুটি ভেক্টরের উপর লম্ব এবং আরেকটা শর্ত স্যাটিসফাই করে, সেটা কখনো c.d 91, c.d 18, কখনো c.d 21, এই টাইপের কিন্তু তোমাদের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তোমাদের কিন্তু সেই টাইপটা কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। পরের অঙ্কটা বলা রয়েছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর, শীর্ষবিন্দু যদি এবিসি ধরি তার অবস্থান ভেক্টর যথাক্রমে ধরে নিয়েছি এবিসি, এর মধ্যে দেওয়া রয়েছে।
আমাদের কি না ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাতে হবে যে ওটা হয়। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ অফ যে কোনো দুটো সন্নিহিত বাহুর ক্রস প্রোডাক্টের মডিউলাস, এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রফল। তাহলে আমরা এখানে এবি বিসি বের করেছি, তোমরা কেউ চাইলে এসি বিসি বের করতে পারো, বা এবি এসিও কেউ চাইলে বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সব জায়গাতে ভ্যালু সেম আসবে। তাহলে এবি বিসি বের করেছি। এবার এবি মানে কি, এবি ভেক্টর মানে কি বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, আর বিসি মানে সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তাহলে যেভাবে ধরেছি সেই অনুযায়ী বসানো হয়েছে। এইবার দুটোকে ক্রস প্রোডাক্ট করা হয়েছে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হ্যাপাজার্ডলি লিখলে চলবে না, যে ভেক্টরটা আগে আছে সেই ভেক্টরটা আগে থাকবে এবং যেটা পরে আছে সেটা পরে। তাহলে প্রথম বি এর সাথে যখন গুণ করব বি ক্রস সি মাইনাস বি ক্রস বি, এবং পরে মাইনাস এর সাথে যখন গুণ করব মাইনাস এ ক্রস সি প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এ ক্রস বি। এবার দেখো বি ক্রস বি কোনো দুটো ভেক্টর যদি একই ভেক্টর যদি নিজের সাথে ক্রস প্রোডাক্ট করে তাহলে ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যায়। সেই জন্য বি ক্রস বিটাকে কত, জিরো বসানো হয়েছে। আর আমরা কি জানি, ভেক্টরের ক্ষেত্রে ক্রমটা পরিবর্তন করলে কি হয়, সামনে একটা মাইনাস আসে। তাই এ ক্রস সি কে যখন আমরা সি ক্রস এ লিখবো তখন সামনে একটা মাইনাস আসবে, আর যেহেতু অলরেডি একটা মাইনাস আছে সেই মাইনাসটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো সেটাই আমাদের কিন্তু প্রমাণ ছিল যে হাফ অফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ, এটাই ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে। নেক্সট আমি তোমাদের বলেইছিলাম যে এলপিপি তোমরা নিজেরা ট্রাই করো, কোথাও সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে জানাবে, বা তোমাদের প্রথম 5টা থেকে 6টা পেজে কিন্তু আমি এলপিপি তোমাদের করে দিয়েছি, ফরমেশনও করে দিয়েছি, এবং কীভাবে গ্রাফিক্যাল সেগুলোকে সলিউশন করবো সেটাও করে দিয়েছি। এবং তোমাদের যদি তাছাড়াও আটকে যায় আমি কিন্তু আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এলপিপির অনেক অঙ্ক কিন্তু আমার সলভ করা আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিজেরা ট্রাই করলে কিন্তু এলপি করতে পারবে। কিন্তু এলপিপির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি আমাদের সমাধানের ক্ষেত্রে আনবাউন্ডেড রিজিয়ন আসে, অর্থাৎ অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে না একটা অ্যাডিশনাল স্টেপ করতে হবে। সেই স্টেপগুলো কীভাবে হবে সেটাও কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে জিনিসটা তোমাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে। তোমাদের রেকমেন্ড করবো সেই ভিডিওগুলো দেখো, দেখলে কিন্তু পরিষ্কার হবে। আর প্রবলেম ফরমেশনের ক্ষেত্রে যেটা একের দাগে থাকে তোমাদের প্রবলেম ফরমেশন, এই প্রবলেম ফরমেশনের ক্ষেত্রে তোমাদের আগে চুজ করতে হবে যে এক্স ওয়াই কাকে ধরবো, আর সেক্ষেত্রে আমাদের বিষয়াত্মক অপেক্ষক কী হবে আর বাধা গোষ্ঠী কী হবে। বাধা গোষ্ঠী পাবো কী করে না, যে সমস্ত অঙ্কে আমাদের কনস্ট্যান্ট বলা আছে, অর্থাৎ যে সমস্ত শর্ত মেনে চলতে হবে, যেমন এখানে বলা আছে 10টি বস্তার বেশি গুদামজাত করা যাবে না, বা সেখানে আরও বলা রয়েছে যে গমের দাম থেকে সে সর্বাধিক 11 টাকা 8 টাকা লাভ করে, এটা থেকে আমরা কি পাবো, বিষয়াত্মক অপেক্ষক পাবো। আর তার গম কেনার জন্য মোট সর্বাধিক রয়েছে কত টাকা, 1500 টাকা রয়েছে, তার মানে এর থেকে সে বেশি খরচ করতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে কি তার বিষয় মানে বাধা গোষ্ঠী হিসাবে কাজ করবে। ঠিক আছে। আর বিষয়াত্মক অপেক্ষক বলতে কি না, বিষয়াত্মক অপেক্ষক সাধারণত মোট লাভ ফাংশন বা ব্যয় ফাংশন হয়, এখানে লাভ ফাংশন হবে, কারণ সে বিক্রি করে প্রতি বস্তা চালে লাভ করে 11 টাকা আর গমে লাভ করে 8 টাকা। তাহলে এক্স বস্তা চাল ওয়াই বস্তা গম যদি হয় তাহলে 11x প্লাস 8y, এটা তো আর মোট লাভ হবে, এটাই তাহলে আমাদের কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। আর মোট বস্তা সংখ্যা অর্থাৎ এক্স প্লাস ওয়াই সেটা 10-এর থেকে কম বা সমান হতে হবে, কারণ 10টার বেশি তার দেখার জায়গা নেই। আবার প্রতি বস্তা চালের দাম যদি 180 টাকা হয় তাহলে এক্স বস্তা চালের দাম 180x, আর প্রতি বস্তা গম দাম যদি আমাদের 120 টাকা হয় তাহলে ওয়াই বস্তার জন্য দাম কত হবে, 120y। তাহলে এই পুরো টাকাটা তার নিশ্চয়ই কী হতে হবে, 1500 থেকে কম হতে হবে। এই শর্তটা বলা রয়েছে, কারণ তার 1500 টাকার বেশি নেই। আবার নেক্সট কন্ডিশন কি না, নন নেগেটিভ কন্ডিশন আমাদের অবশ্যই দিতে হবে, এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, নন নেগেটিভ কন্ডিশন সেটাও যখন আমরা বসিয়ে দেবো এটাই আমাদের সেই নির্ণয় এলপিপি হয়ে যাবে, যেখানে জেড এর মানটা কী করতে হবে, চরম করতে হবে বা সর্বাধিক করতে হবে। ঠিক আছে। আবার পরের অঙ্কটা কি রয়েছে, এক ব্যক্তি জানা আছে 10বার কথা 4বার কথা বলে 3বার সত্য কথা বলে, তার মানে একবার মিথ্যে কথা বলে। এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমি তোমাদের আগের পেজে এক্সপ্লেন করেছি। আর এই অঙ্কটা যদি তোমরা চাও ডিটেলসে একদম এক্স্যাক্টলি সেম অঙ্ক কিন্তু তোমাদের পেজ নাম্বার 862 উদাহরণ 6-এ করে দেওয়া রয়েছে। এবার যদি মনে হয় সেখানে বই থেকে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না বা বোঝা যাচ্ছে না কীভাবে করেছে, তোমরা এর বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে প্রশ্ন এর আগে আমি আলোচনা করেছি সেখানে একদম এই টাইপের অঙ্ক ছিল, সেখানে শুধু পার্থক্য কী ছিল, সেখানে বলা ছিল 10বারের মধ্যে 8বার সত্যি কথা বলে এবং সে সেখানে 5 পড়েছিল বলে বলেছে। এইটুকু পার্থক্য রয়েছে, কিন্তু একদম প্রসেস একদম সেম এবং কনসেপ্ট ডিটেলসে সেম আছে। যদি বোঝা না যায় তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখো, সেখান থেকে ডিটেলসে বোঝা যাবে। বা এছাড়াও তোমাদের যদি মনে করো যে তোমাদের বই থেকে বুঝতে পারবে তাহলে উদাহরণ নাম্বার 6 862 পেজ তোমরা কিন্তু ওখানে গিয়েও দেখে নিতে পারো। ঠিক আছে। পরের অঙ্কটা কোনো সমসম্ভব পরীক্ষা 5বার পুনরাবৃত্ত করলে দ্বিপদ বিভাজনের মধ্য বা ভেদমানের সমষ্টি 1.8 দেওয়া রয়েছে, সেক্ষেত্রে বিভাজনটি নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন যে ছকটা সেই ছকটা আমাদের বের করতে হবে। এটাও তোমাদের বইতে রয়েছে 891 পেজ উদাহরণ নম্বর 7, একই রকম একদম এক্স্যাক্টলি সেম অঙ্ক। অর্থাৎ শর্তটা যেটা বলা আছে মধ্যক কি এনপি আর ভেদমান কি এনপি কিউ, এইটা ইকুয়াল টু 1.8 বলে দেওয়া আছে। আর আমাদের এক্সট্রা কন্ডিশন কি জানা আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়ে, আর এন এর মান এখানে কত বলা আছে 5বার পুনরাবৃত্ত, যতবার পুনরাবৃত্ত হবে অর্থাৎ বার্নৌলিস ট্রায়ালস যতবার করা হবে সেটা এন এর মান। তাহলে এই যে 3টে কন্ডিশন, এই 3টেকে সমাধান করে আমাদের দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে পি আর কিউ এর মানটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে। নেক্সট আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল দেওয়া রয়েছে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো।
সংজ্ঞার সাহায্যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি ছিল ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু প্রথম লাইনে আমি তোমাদের লিখে দিয়েছি যে a টু b fx dx ইকুয়াল টু ছিল লিমিট h টেন্ডিং টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর এইচ, এখানে a প্লাস আর এই ফর্মুলা ছিল, যেহেতু এর মান এখানে -1 সেই এর জায়গায় -1 বসিয়েছি আর আর এইচটা আর এইচ রেখে দেওয়া হয়েছে। তাহলে বাঁ দিকটা প্রথম কি না যেমন ছিল তেমন থাকছে, এটাই আমাদের বের করতে হবে। তার ডান দিকে কি করতে হবে না ডান দিকে এই যে এফ অফ -1 প্লাস আর এইচ, আর এর মান প্রথম 1 বসালে কত হবে 1 বসালে হবে এফ অফ -1 প্লাস এইচ, 2 বসালে এফ অফ -1 প্লাস 2h, 3 বসালে এফ অফ -1 প্লাস 3h, এই হিসাবে এফ অফ এনএইচ পর্যন্ত যাবে, এফ অফ -1 প্লাস এনএইচ পর্যন্ত যাবে। তাহলে এবার বেরোবে কি করে না এফএক্স যদি আমাদের 2x প্লাস 3/4 হয়, তাহলে এফ এর ভিতরে যত দরকার এফ অফ -1 প্লাস আর এইচ, তাহলে এই এক্স এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দেখো এক্স এর জায়গায় কখনো -1 প্লাস আর এইচ 1h প্লাস -1 প্লাস 2h -1 প্লাস 3h -1 প্লাস nh, এই জিনিসটা কিন্তু বসেছে। তারপর কি না যেহেতু নিচে সবার 4 রয়েছে তাই অল ওভার একটা 4 বাইরে কমন চলে গেছে, এই জন্য h/4 হয়ে গেছে। এবং তারপরের পার্টে কি করা হয়েছে না দেখো -2 ইন্টু -1, তার মানে -2 প্লাস 3 মানে হচ্ছে 1, আবার -2 প্লাস 3 মানে 1, আবার -2 প্লাস 3 মানে 1, তার মানে প্রত্যেকটা টার্মে একটা করে 1 আসছে। এবং কতগুলো টার্ম রয়েছে এনটা টার্ম, তার এনটা টার্মের জন্য কটা 1 হবে না এন খানা 1 এর যোগফলে কত হয়ে যায় না n হয়ে যায়। আর তারপর কি আছে না দেখো পরের পার্ট হচ্ছে 2 ইন্টু h 2h 2 ইন্টু 2h 2 ইন্টু 3h 2 ইন্টু nh, এইভাবে রয়েছে। তাহলে সেটা দেখো একসাথে 2টা যদি কমন নেই তাহলে h প্লাস 2h প্লাস 3h প্লাস nh পর্যন্ত রয়েছে। এবার দেখো এখান থেকে যদি h কমন যায় তাহলে কি চলে আসবে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই ফর্মুলা কত না n ইন্টু n প্লাস 1/2, যেটা বসিয়ে দেওয়া হয়েছে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার এই যে বাইরে h ছিল সেই এইচটা দিয়ে ভেতরে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে কি হয়ে যায় h স্কোয়ার n ইন্টু n প্লাস 1 আর h ইন্টু n মানে nh। এবার দেখো আমাদের h মানে কি h এর ফর্মুলা কি জানি b মাইনাস a বাই a, এখানে b কত 1 আর a হচ্ছে -1, তাহলে b মাইনাস a করলে 1 মাইনাস 1 1 মাইনাস অফ -1, তার মানে হচ্ছে 1 প্লাস 1, সেটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2/n। তাহলে h যদি 2/n হয় কোনাকুনি গুণ করলে কি পাবো না nh ইকুয়াল টু 2, তার মানে সেটাই দেখো বলা হয়েছে nh ইকুয়াল টু 2, তাহলে এই যেখানে nh পেয়েছি nh এর জায়গায় 2 বসানো হয়েছে। নেক্সট কাজ কি করছি না h টেন্ডিং টু 0 কে আমরা n টেন্ডিং টু ইনফিনিটি করতে চাইছি, কারণ ভ্যালু বসাতে সুবিধা হয়। তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি যখন করব তখন কি করা হলো না nh এর জায়গায় যে 2 সেটা বসানো হলো। দেখো এখানের ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীভাবে করা আছে h স্কোয়ার n আছে, তাহলে h স্কোয়ারকে আমরা h ইন্টু h ভাবতে পারি, আর একটা h এর সাথে একটা যদি n নেই তাহলে একটা nh পেয়ার তৈরি হচ্ছে, সেই nh পেয়ারটাকে আমরা 2 লিখতে পারি। আর কি পড়ে থাকছে না আরেকটা h পড়ে থাকছে আর n প্লাস 1 পড়ে থাকছে। h মানে কত জানি না nh যদি 2 হয় তাহলে h ইকুয়াল টু হয়ে যাবে 2/n, এইটা দেখো 2/n এখানে কিন্তু বসানো হয়েছে আর n প্লাস 1 যেমন ছিল বসানো হয়েছে। এইবার এই n দিয়ে ডিস্ট্রিবিউট করে স্প্লিট করে দেওয়া হয়েছে, তাহলে n/n কত হবে 1 চলে আসবে আর 1/n টা 1/n থাকবে। এবার n যদি ইনফিনিটির দিকে যায় 1/n কার দিকে যাবে 0 দিকে যাবে, তাহলে বাইরে তো 1/4 ছিল 1/4 ইন্টু 4 ইন্টু 1 প্লাস 0 মানে 4 প্লাস 2 যেমন ছিল থাকছে, তার মানে হয়ে যাচ্ছে 6/4 অর্থাৎ 3/2, ঠিক আছে। নেক্সট আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া রয়েছে, এখানে আমাদের কাজ কি না x কে এমন কিছু ধরতে হবে যার স্কোয়ার করে a স্কোয়ার থেকে মাইনাস করলে একটা ফর্মুলা হয়। তাহলে x কে আমরা ওই জন্য ধরে নিলাম কত না a সাইন থিটা, তোমরা থিটার বদলে এখানে z ধরতে পারো, a সাইন z ধরতে পারো, a সাইন আলফা ধরতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে সেই অনুযায়ী dx কত হয়ে যাবে a cos থিটা d থিটা। এবার যেহেতু আমরা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি থিটা, তাই x এর লিমিট যেটা 0 টু a ছিল সেটা আমাদের দেখতে হবে থিটার ক্ষেত্রে লিমিটটা কত আসছে না x যদি 0 হয় থিটাও 0 হবে, আর x যদি a হয় a ক্যান্সেল আউট হয়ে সাইন থিটা 1, আর সাইন থিটা 1 কখন হয় থিটা যদি π/2 হয়, তার থিটাটার ক্ষেত্রে π/2 চলে আসছে। তার মানে নতুন লিমিট ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে কত 0 টু π/2, আর dx এর পরিবর্তে a cos থিটা d থিটা বসানো হয়েছে, আর নিচে x এর জায়গায় a sin থিটা যেটা আমরা ধরেছিলাম সেটা বসানো হলো। এবার ক্যালকুলেট করার পর রুটের ভিতরে যেহেতু স্কোয়ার থাকছে তাহলে রুটটা উঠে যাচ্ছে, কত আসছে নিচে a sin থিটা প্লাস a cos থিটা, তাহলে অল ওভার a কমন গেল সেটা উপরের এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ওই জন্য a থাকছে না। এইবার এই যে ইন্টিগ্রেশনটা এসছে সেই ইন্টিগ্রেশনটাকে আমরা i ভাবছি, কেন ভাবছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। এবং তারপরে একটা ফর্মুলা লাগানো হয়েছে, বারবার তোমাদের এই ফর্মুলাগুলোর কথা বলেছি যে 0 টু a fx dx যদি থাকে তাহলে আমরা ফর্মুলা ইউজ করতে পারি 0 টু a f অফ a মাইনাস x dx, অর্থাৎ আপার লিমিট থেকে x বাদ দিয়ে সেই ফর্মুলা ইউজ করতে পারি এবং তার ক্ষেত্রে ভ্যালু কিন্তু সেম থাকে। সেটাই দেখো এখানে অ্যাপ্লাই করা হয়েছে π/2 মাইনাস থিটা অ্যাপ্লাই করা হলো, তাহলে cos থিটা পরিবর্তন হয় sin থিটা পরিবর্তন হয় cos থিটা, আবার cos থিটাটা sin থিটা চলে এলো। এবার তার মানে কি এটা আগেরটা যেহেতু আমাদের i ধরেছিলাম, তার মানে এখন আমাদের এই ফর্মুলা লাগানোর পর যেটা থাকে সেটা যেহেতু সমান হয়, তার মানে এটাকেও আমরা কি বলতে পারি i বলতে পারি। নেক্সট কাজ কি করছি 2i করছি, 2i এর মধ্যে প্রথম আইটা হচ্ছে এই যে ভ্যালুটা ছিল এটা নিচ্ছি, আর দ্বিতীয় আইটা হচ্ছে এই ভ্যালুটা নিচ্ছি।
তাহলে যখন ওই দুটো ভ্যালুকে আমরা যোগ করছি, উপরে কি cos থিটা প্লাস sin থিটা যোগ হয়ে যাচ্ছে, নিচের লসাগু তো sin থিটা প্লাস cos থিটা দুটোর ক্ষেত্রে সেম রয়েছে, তার মানে cos থিটা প্লাস sin থিটা বাই ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা সেটা চলে আসছে, তার মানে ওটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকবে শুধু d থিটা। তাহলে শুধু d থিটা থাকলে তার ইন্টিগ্রেশন হয় থিটা, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর চলে এলো π/2। তাহলে কিন্তু π/2 কিন্তু তোমাদের উত্তর নয়, কারণ π/2 কার ভ্যালু, 2i এর ভ্যালু, তোমাদের বের করতে হবে i এর ভ্যালু, তার মানে i এর ভ্যালু হবে π/2/2 অর্থাৎ π/4। এটা কিন্তু মনে করে করবে যে লাস্টে আমরা 2i ধরেছিলাম, সেখান থেকে আমাদের i বের করতে হবে, কেন অনেক সময় এটাই ছাড়া হয়ে যায় যে π/2টাই কিন্তু উত্তর বলে মনে হয়, কিন্তু বাঁ দিকে কি থেকে যায় না 2i থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 নাম্বার অনায়াসে চলে যাবে, যেটা কিন্তু তোমরা চাইলে কিন্তু একটু সতর্কভাবে কাজ করলে কিন্তু পুরোপুরি নাম্বারটা পেতে পারো, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে বৃত্তাকার কালির ফোঁটা, এটা তোমাদের সাঁতরা র্যাপিড টেস্টে যখন অন্তর্কলজের ব্যাখ্যা আমি আলোচনা করি, সেখানে কিন্তু ডিটেলসে তোমাদের আলোচনা করেছিলাম যে এই অঙ্কটা কীভাবে হবে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এইচএস 2018তেও কিন্তু অঙ্কটা পড়েছিল। তোমাদের রেকমেন্ডেশন থাকবে, আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু অন্তর্কলজের ব্যাখ্যার পুরো ভিডিওটা কিন্তু তাদের দেখে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ক্যালকুলাসের পার্টের যে অঙ্কগুলো চরম মান বা তোমাদের অন্তর্কলজের ব্যাখ্যা বা চরম মান, স্পর্শক অভিলম্ব, এই যে মানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ইজি, তার রিলেটেড যে অঙ্কগুলো অনেক কিন্তু মানে সাজেশন রিলেটেড যে অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করা রয়েছে, তোমরা কিন্তু ওর ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে, ওখান থেকে কিন্তু হেল্প পাবে। আর এই ভিডিও এই অঙ্কটার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমি রেকমেন্ড করবো যে ওটা দেখো, দেখলে কিন্তু ওখান থেকে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কীভাবে হবে, ঠিক আছে। পরের অঙ্কটাও তোমাদের এসএন দিয়ে পেজ 554 554 পেজে রয়েছে, উদাহরণ নাম্বার 26, ঠিক আছে। এবারে ওখানে যে অঙ্কটা রয়েছে ওখানে কিন্তু অঙ্কটা অনেক বড় চেয়েছে, ওখানে চেয়েছে আয়তন নির্ণয় করো, অর্থাৎ এই পার্টটা প্রুফ করার পরেও কিন্তু আরও কিছুটা অ্যাডিশনাল পার্ট করা রয়েছে, তোমাদের কিন্তু সেটার প্রয়োজনে, যেহেতু এখানে শুধু উচ্চতাটা বের করতে বলেছে সেই জন্য লিখে দিয়েছি যে পার্ট নট কমপ্লিট, পুরোটা নয়, ওর দেখবে একটা পার্ট রয়েছে, সেই পার্টে ওখানে কিন্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, এখানে যেমন এ ব্যাসার্ধ বিশিষ্ট, সেটা নিশ্চয়ই তোমরা জানো যে আর এর ক্ষেত্রে এটা বসা আর ইকুয়াল টু এ বসালে ব্যাপারটা কিন্তু সেম থাকে, সেম অঙ্ক থাকে। তাহলে ওখানে দেখবে নিচ থেকে কয়েক লাইন আগে, অর্থাৎ শেষের দিক থেকে কয়েক লাইন আগেই কিন্তু তোমাদের প্রমাণ করা হয়েছে যে উচ্চতাটা এইচটা হতে হবে আর 2r/√3, এই জিনিসটা কিন্তু ওখানে কয়েক লাইন আগেই প্রমাণ করা হয়েছে। এবার তোমাদের ক্ষেত্রে কি আর যেহেতু এ, তাই 2a/√3 যেটা আমাদের প্রমাণ ছিল সেটা কিন্তু অনেক আগে চলে আসবে, ঠিক আছে, নিচ থেকে কয়েক লাইন আগে। তো ওই জন্য বলছি যে ওই অঙ্কটা তোমরা দেখো, একদম সেম অঙ্ক, শুধুমাত্র একটা নির্দিষ্ট পার্ট পর্যন্ত চেয়েছে, ওখানে কি চেয়েছে, ওখানে লাস্টে আবার আয়তন কত হবে সেটাও কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে, সেই জন্য ওই পার্টটা বড়। আর ওরই একটা পার্ট কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে অঙ্কটা, যে একটা তার আগের পার্টে গিয়ে কিন্তু আমাদের এই প্রমাণটা চলে আসবে, ঠিক আছে। পরের অঙ্কটা বলা রয়েছে, এটা একটু অন্য টাইপের অঙ্ক, এটা সাধারণত আমি দেখিনি কখনো এই টাইপের অঙ্ক পড়তে, কিন্তু যেহেতু রয়েছে তোমরা একটু অঙ্কটা একটু বুঝতে হবে, একটু অন্য কনসেপ্ট দেখো। তো যারা একটু হায়ার প্র্যাকটিস করছো তারাই কিন্তু এই অঙ্কটা করো, আর যারা মনে করছো যে আমরা নর্মাল প্র্যাকটিস করছি বা 70-75 টার্গেট করছি, তারা কিন্তু এই অঙ্কটা মাথায় নিতে যেও না, কিন্তু এক্সট্রা হেডেক হয়ে যেতে পারে, ঠিক আছে, ঠিক আছে। কারণ অঙ্ক তো মুখস্থ করার ব্যাপার না, তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারো, কিন্তু মুখস্থ করে তো সেভাবে ফলপ্রসূ হবে না, তাই রেকমেন্ড করবো যে এটা যদি বুঝতে পারো তাহলে দেখো, প্র্যাকটিস করে যেতে পারো, অথবা কিন্তু যাদের মনে হচ্ছে এক্সট্রা লোড হচ্ছে তোমরা কিন্তু এই অঙ্কটা স্কিপ করতে পারো, ঠিক আছে। দেখো যারা বুঝতে চাইছো তাদের জন্য বলা রয়েছে, সাধারণত বহিস্থ কোনো বিন্দু থেকে অধিবৃত্তের উপর 3টি অভিলম্ব টানা যায়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। কারণ তোমরা একটু খেয়াল করে যদি দেখো, একটা অধিবৃত্ত দেখতে কীরকম হয়, এই টাইপের দেখতে হয় একটা অধিবৃত্ত, ঠিক আছে, এটা জয়েন্ট থাকছে। তাহলে এক্ষেত্রে আমার 3টি অভিলম্ব মানে কি, কোনো একটা বিন্দু থেকে, অধিবৃত্তের উপর নয়, বাইরের কোনো একটা, মানে উপরের যে কোনো বিন্দু থেকে একটা অভিলম্ব টানা যায়, কিন্তু বাইরে যদি কোনো একটা বিন্দু নেই, সেখান থেকে দেখো আমরা 3টা অভিলম্ব টানতে পারো। কিভাবে না, এখান থেকে ডাইরেক্ট এটা একটা টানতে পারি, এখান থেকে ডাইরেক্ট নিচের দিকে একটা টানতে পারি, আবার এখান থেকে এইরকম একটাও কিন্তু আমরা অভিলম্ব টানতে পারি 90 ডিগ্রি কোণ করে। এই কনসেপ্টটা এখানে বলা হয়েছে যে এখানে বহিস্থ কোনো বিন্দু থেকে কিন্তু আমরা 3টে অভিলম্ব টানতে পারি, সেটা আমাদের প্রুফ করতে হবে। এবার দেখো, অধিবৃত্তের উপর আমরা যে কোনো প্যারামেট্রিক আকারে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি এটি স্কোয়ার কমা 2 এটি কিন্তু ধরে নিতে পারি, কারণ আমরা এখানে যে কোনো অধিবৃত্তর সমীকরণে প্রুফ করতে পারি। কারো যদি মনে হয় x² = 4ay এই সমীকরণ নিয়ে তোমরা প্রুফ করবে, তোমরা কিন্তু তাহলেও করতে পারো। সেক্ষেত্রে আমাদের বিন্দুটা কি হয়ে যাবে, 2at, এটি স্কোয়ার, বিন্দুর স্থানাঙ্কটা পাল্টে যাবে, কারণ তোমরা সমীকরণটাও পাল্টে নিচ্ছ। এবারে মনে হতে পারে যে এই বিন্দুগুলো পাচ্ছে কিভাবে, দেখো এই বিন্দুগুলো তোমরা যদি সমীকরণে বসাও, যেমন এক্ষেত্রে এই সমীকরণে বসাও, তাহলে x এর জায়গায় এটি স্কোয়ার বসাও, তাহলে ডান দিকটা চলে আসবে দেখো 4x², আবার এই 280টা দেখো y এর জায়গায় বসাও, এটাও আসবে 4x², অর্থাৎ প্যারামেট্রিক আকার বলতে এমন একটা x y এর ভ্যালু নেওয়া হয় যেটা সমীকরণকে সিদ্ধ করে, সেটাই আমাদের প্যারামেট্রিক আকারে বলা হয়। যে কোনো বিন্দুর আকারকে আমরা প্যারামেট্রিক আকারে নিতে পারি, যেমন বৃত্তের ক্ষেত্রে a cos থিটা আর b sin থিটা নেওয়া হয়, তেমনি এরকম অধিবৃত্তের ক্ষেত্রে এটি স্কোয়ার কমা 280 নেওয়া হয়। আর পরাবৃত্তের ক্ষেত্রে তোমরা a sec থিটা আর হচ্ছে b tan থিটা এটা নেওয়া হয়, এবং উপবৃত্তের ক্ষেত্রে a sin থিটা b cos থিটা, এইরকম টাইপের কিন্তু বিন্দুগুলো তোমাদের প্যারামিটার আকারে কিন্তু নেওয়া হয়। তেমনি অধিবৃত্তের ক্ষেত্রে এটি স্কোয়ার কমা
280। এবার অভিলম্বের সমীকরণ আমরা মানে জানি কি না, অভিলম্বের সমীকরণ বের করার জন্য অভিলম্বের প্রবণতার প্রয়োজন হবে এবং যে বিন্দুতে অভিলম্ব টানবো সেই বিন্দুর রেসপেক্টে আমাদের সেই বিন্দুতে প্রবণতা বের করতে। প্রবণতা মানে কি, অভিলম্বের প্রবণতা হচ্ছে -dx/dy অ্যাট যে বিন্দু। তার জন্য আগে dy dx প্রয়োজন, দেখো সেটা আগে বের করা হয়েছে। দেখো এখানে আমি একটু মনে হতে পারে ডাইরেক্ট করেছি, সেক্ষেত্রে তোমাদের একটু দেখো, যদি ডেরিভেটিভ করি y² ডেরিভেটিভ 2y ইন্টু y1 বলতে dy dx, আর ডান দিকটা হয়ে যাচ্ছে 4a। তার মানে y1 ইকুয়াল টু কত পাচ্ছি, 4a/2y। দেখো 2 ক্যান্সেল আউট হলে চলে যাচ্ছে 2a/y। এই যে 2a/y বলেছিলাম সেই 2a/y। এবার অভিলম্বের ক্ষেত্রে কি না, -dx/dy বের করতে হবে, অর্থাৎ একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে আর উল্টে দিতে হবে, সেটাই দেখো করা হয়েছে -y/2a। এবার কোন বিন্দুতে বের করবো, 80² 280, তাহলে y এর জায়গায় আমরা কত বসেছি, 280 বসিয়ে দিচ্ছি। দেখো 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধুমাত্র -টি কিন্তু থাকছে। তার মানে অভিলম্বের প্রবণতা আমরা কত পাচ্ছি, -টি। তাহলে অভিলম্বের সমীকরণ কি না, y - y1 সমান m ইন্টু x - x1। এই ফর্মুলা আমি আগেও বলেছি, তোমাদের আবারও বলছি এই ফর্মুলা। এখানে m বলতে কত বসবে, -টি, আর বিন্দু তো তোমাদের দেওয়াই রয়েছে 80² 280 বিন্দু বলেছিলাম। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ পাচ্ছি, এই 1 নম্বর সমীকরণ কি রিপ্রেজেন্ট করছে না, ওই অধিবৃত্তের উপর একটা বিন্দুতে 80² 280 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এবার আমাদের শর্ত বলেছে যে ওই অভিলম্ব যদি বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বাইরের কোনো বিন্দু থেকে টানা হয়, তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে এই অভিলম্বটাই সেই বাইরের বিন্দু আলফা, বিটা দিয়ে পাস করছে। তাহলে আলফা, বিটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসানো হলো। এইবার কি করা হলো না, এই সমীকরণটা একটু গুছিয়ে লেখা হলো। কিভাবে না, টি এর প্যারামিটার, টিকে আমরা ভেরিয়েবল ভেবে সেটাকে গুছিয়ে লেখা হলো। দেখো লিখলে কি হবে না, এটি কিউব প্লাস 2a - আলফা ইন্টু টি, টি এর সহগ কালেক্ট করা আছে, টি স্কোয়ার টার্মটা নেই, মাইনাস বিটা ইকুয়াল টু 0। তার মানে তোমরা একটু খেয়াল করে দেখো, এটা একটা টি এর 3 ঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ কিন্তু এসছে। টি কিউব রয়েছে, দেখো এই জায়গাটা ভালো করে দেখো, টি কিউব রয়েছে। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি, আমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা বলছে যে কোনো n ঘাত সমীকরণের n খানা বাস্তব বীজ থাকা সম্ভব। তার মানে এটা যেহেতু ত্রিঘাত, তাহলে এটা কটা মান থাকা সম্ভব না, টি এর 3টি মান থাকা সম্ভব। তার মানে টি এর যদি 3টা মান বেরোয়, তার মানে কি ওই যে আলফা বিটা বিন্দু দিয়ে আমরা 80² 280-তে অভিলম্ব অঙ্কন করেছিলাম, তাহলে সেই আলফা, বিটা থেকে এরকম টি এর 3টে মানের জন্য 3টে অভিলম্ব আঁকা সম্ভব। সেই জিনিসটা আমাদের প্রুফ করতে বলা হয়েছে, সেটাই লেখা হয়েছে। অর্থাৎ টি এর প্রতিটি মানের জন্য একটি করে অভিলম্ব পাওয়া যাবে, যেটা বহিস্থ বিন্দু আলফা, বিটা দিয়ে যাবে। কারণ আমরা আলফা, বিটা দিয়ে স্যাটিসফাই করেছিলাম বহিস্থ বিন্দু। তার মানে আবার দেখো, এই 2 নম্বরটা যদি অভিলম্বের সমীকরণ হয়, এখানে টি এর যদি 3টা মান পাই, তাহলে 3টা মানের জন্য 3টা অভিলম্ব পাবো। সেটাই বলা হয়েছে যে বহিস্থ বিন্দু আলফা, বিটা থেকে এমন 3টা অভিলম্ব আমরা কিন্তু ড্র করতে পারবো, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা যাচ্ছে। কিন্তু যদি খুব কারো ডিফিকাল্ট মনে হয়, তোমরা কিন্তু এই অঙ্কটা স্কিপ করতে পারো। আদারওয়াইজ যাদের বোঝা যাচ্ছে, তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলে অল্প লেখার মধ্যেই অঙ্কটা কিন্তু ডিটেলসে করতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে, এটা এসএন দে পেজ 574-এ রয়েছে, উদাহরণ নাম্বার 15। তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো, এক্স্যাক্টলি সেম অঙ্ক রয়েছে। এটা কিন্তু এর আগেও একটা পেজে এসেছিল, সেখানেও আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম। একদম সহজ রয়েছে, একটা অধিবৃত্ত অঙ্কন করে সেই অধিবৃত্তের সরলরেখাটা যখন আমরা অঙ্ক করবে, এইরকম একটা রিজিয়ান আসবে, আমাদের সেই এরকম একটা রিজিয়ানের এরিয়া বের করতে হবে। তোমরা ওখানে গিয়ে দেখলেই কিন্তু ছবিটা বুঝতে পারবে। ঠিক আছে, একদম খুবই সাধারণ ছবি রয়েছে। ঠিক আছে, পরের অঙ্কটাও তোমাদের এসএন দে পেজ 775, উদাহরণ 6, সেখানে একদম হুবহু করে দেওয়া রয়েছে। এটাও তোমরা দেখে নিতে পারো, একদম সহজ কনসেপ্টে করা রয়েছে, 4-5 লাইন, কিন্তু অতি সহজেই 5 পাওয়া যায়। সমতলের একটা কনসেপ্ট থেকে করা রয়েছে। এবং তারপরের অঙ্কটাও তোমাদের বইতে রয়েছে, এবং এখানে খুবই ইন্টারেস্টিংলি সব অঙ্কগুলোই লাস্টের দিকে তোমাদের বইতে রয়েছে। এই জন্য তোমাদের বারবার বলছি, বইয়ের উদাহরণের অঙ্কগুলো যেগুলো তোমাদের টেস্ট পেপারের পেজে আসছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবং প্রতিবিম্বের অঙ্ক তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেকবার তোমরা যদি সাল খুলে দেখো, যে কোনো বছরের টেস্ট পেপারে কিন্তু এই অঙ্কটা রেকমেন্ড হয়েছে যে 1, 6, 3 বিন্দু থেকে কোনো সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব এবং প্রতিবিম্বের রেসপেক্টে তার আমাদের সেই সরলরেখার সমীকরণ, এইগুলো কিন্তু রেগুলার কিন্তু প্রত্যেকটা সালের বছরের পেজে। আমি তো অলরেডি 2-3 বছর আমি তোমাদের টেস্ট পেপার করাচ্ছি, তো আমি সেই জিনিসটা জানি যে অন্তত তোমরা দেখবে প্রায় সমস্ত পেজে কিন্তু এই অঙ্কটা কিন্তু মানে এই টাইপের অঙ্ক, এই অঙ্কটা এক্স্যাক্টলি না এলেও এই যে প্রতিবিম্বের অঙ্ক কিন্তু এগুলো বারবার করে কিন্তু রিপিট করছে, বা ক্ষুদ্রতম দূরত্ব, ন্যূনতম দূরত্বের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু রিপিট করছে। তোমাদের কিন্তু ওই টাইপগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের তোমাদের 9 নম্বর পেজের যে অঙ্কগুলো, সেগুলো হাওড়া ডিস্ট্রিক্টে আমি আলোচনা করে দিলাম। তোমরা প্র্যাকটিসটা করতে থাকো। এখনও একটা ডিস্ট্রিক্ট আমি অ্যাটলিস্ট একটা করবো, নেক্সট যে ডিস্ট্রিক্টটা রয়েছে। তারপর তোমাদের একটা এমসিকিউ ম্যারাথন আনার চেষ্টা করছি 100+ কোশ্চেনের। নেক্সট আমি তোমাদের যদি সময় আরও থাকে, আমি কিন্তু আরও যে WBT যে আরও কয়েকটা পেজ রয়েছে, সেই পেজগুলোও চেষ্টা করছি যদি সম্ভব হয় কভার করে দেওয়ার। ঠিক আছে।